কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অনশর্ট এমসিকিউ ব্যাচের লাস্ট ক্লাসে। তো আমাদের দেখতে দেখতে কি অনশর্ট এমসিকিউ ব্যাচের লাস্ট ক্লাস চলে আসছে। তো আমরা বিগত 3টে ক্লাসে সেকেন্ড পেপার শেষ করেছি এবং ফার্স্ট পেপারের হাফ শেষ করেছি। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আজকের মাধ্যমে আমরা ফার্স্ট পেপার এবং গার্হস্থ্য বিজ্ঞান পুরোটাই এমসিকিউ শেষ করে দিব। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, দেখো দ্রুত জয়েন হয়ে যাও, ক্লাস দ্রুত শুরু করে দেবো। আজকের হচ্ছে আমাদের টপিক কি, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় থেকে একদম শেষ অর্থাৎ 16 অধ্যায় পর্যন্ত ক্লাস আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো আজকের ক্লাসে হচ্ছে আমরা 9ম অধ্যায় থেকে শুরু করব 16 অধ্যায় পর্যন্ত। তো যে কোনো অধ্যায় থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জানাবে, আমি তোমাদের ডাউটটাও ক্লিয়ার করে দিব এবং সাথে সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? তো দেখো আমাদের কিন্তু সময় কম কিন্তু অধ্যায় বেশি। আমাদের গার্হস্থ্য বিজ্ঞান ফার্স্ট পেপারে কয়টা অধ্যায়? 16টি অধ্যায়। আমাদের 16টি অধ্যায়ের মধ্যে আজকে আমরা 8টি ক্লাস নিব, 8টি অধ্যায় নিব। তো আমাদের একটু টাইম লাগবে শেষ করতে, তাই আমি শুরু করে দিব, তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো। হ্যাঁ, আমি আস্তে আস্তে শুরু করি তোমাদের জন্য। দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র 9ম অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত। 9ম অধ্যায়ে কি আছে আমাদের? গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার ব্যবহার। 9ম অধ্যায়ের একটা বিষয় টাইটেল। তো ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের? কোন সবজি চাষে মাচা তৈরি করতে হয়? খুবই সহজ, ঠিক আছে? এমসিকিউ গুলো কিন্তু খুবই সহজ। তো তোমরা একবার দেখলেই বুঝতে পারবে যে সঠিক অ্যান্সার কোনটা। তোমরা দ্রুত অ্যান্সার করে দিবা, আমি নেক্সটে চলে যাব, তাহলে আমি সব কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর যদি তোমরা যত লেট করবে আমার ক্লাস কিন্তু তত আমি তত কম এমসিকিউ তোমাদের দেখিয়ে দিতে পারবো। তাই তোমরা যত দ্রুত সম্ভব যে কোশ্চেন দিব দ্রুত অ্যান্সার দিয়ে দিবে তোমরা। দেখো প্রথমে কোশ্চেনটা কি আমাদের? কোন সবজি চাষে মাচা তৈরি করতে হয়? মাচা মানে যেটা লতা আকারের আমাদের গাছ হয়, সেটা কি আমাদের মাচা দিতে হয় না? মাচা বলতে ধরো আমাদের বিভিন্ন বাঁশ দিয়ে বা জাল আছে, নেট আছে, ওটা দিয়ে আমাদের মাচা দিতে হয়। গ্রামীণ ভাষায় ওটা কি বলে? মাচা। তো কোনটাই দিতে হয় বলো? টমেটো, বেগুন, সিম নাকি লেবু? তোমরা তো অবশ্যই গাছগুলো দেখছো যারা গ্রামে থাকো। টমেটো গাছ, বেগুন গাছ, সিম গাছ, লেবু গাছ। কোন গাছে আমাদের মাচা দিতে হয়? মানে কোন গাছটা লতা আকারে হয় বলো? টমেটো গাছ? টমেটো গাছ না, টমেটো গাছ আমাদের দেশে কি বেশিরভাগই এরকম ছোট ছোট গাছ হয়, ওখানে টমেটো হয়। বাট বিদেশে অনেক টমেটো গাছ আছে যেটা কি অনেক লম্বা লম্বা হয়, ওটা এক্সেপশনাল। আমরা আমাদের কি বাংলাদেশের আঙ্গিকে আমরা বিবেচনা করব। তো দ্বিতীয়ত কি আছে? বেগুন গাছ। বেগুন গাছটা কতটুকু হয়? এতটুকু, অল্প। এটা কি মাচার দরকার হয় না। সিম, সিম গাছ কি তোমরা দেখছো? লেবু গাছও তোমরা অবশ্যই দেখছো, অনেক বড় হয়, ছোট ছোট লেবু হয়। আর আমাদের যে সিম গাছটা, সিমটা কি লতা আকারে হয়। তো এটা লতা আকারে হওয়ার ফলে অনেক একটা জায়গা লাগে। তো তখন এটা কি হয়, এটা আমাদের একটা মাচা দিতে হয়, তখন নিচে নিচে ঝুলে ঝুলে পড়ে সিমটা, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার আমাদের কি হবে? একের সিম। কোন সবজি চাষে মাচা তৈরি করতে হয়? সিম। সহজ কোশ্চেন, তোমরা অধ্যায়গুলো সুন্দর করে 1-2বার পড়লেই তোমরা বুঝতে পারবে। দেখো সবজি বাগানে কি অনুযায়ী ফসল লাগানো উচিত? কি অনুযায়ী? স্থান, ঋতু, চারা নাকি চাহিদা? আমরা সবজি বাগানে আমরা সবজি চাষ করব, কি অনুযায়ী করব আমরা? স্থান অনুযায়ী, ঋতু অনুযায়ী, চারা অনুযায়ী নাকি চাহিদা অনুযায়ী? প্রথম বিবেচনায় কোনটা রাখবো আমরা? সবগুলোই আমাদের জরুরি, কিন্তু প্রথম বিবেচনায় আমরা কোনটা রাখবো এখান থেকে? স্থান, ঋতু নাকি চারা নাকি চাহিদা? কোনটি? সঠিক অ্যান্সার কি হবে আমাদের? এটা হচ্ছে আমাদের
দুইয়ের সঠিক অ্যান্সার হবে ঋতু। অর্থাৎ যে ঋতুতে যেটা সেই অনুযায়ী আমাদের কি সবজি চাষ করতে হবে। আমরা যদি গরমের দিনে বর্ষার দিনে ফুলকপি চাষ করি তাহলে সেটা হবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই প্রথমে আমাদের কোন বিষয়টা বিবেচনায় রাখতে হবে, যেটা কোন ঋতুতে কোন সবজিটা ফলন ভালো হয় বা ফলন উপযুক্ত, সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, সবজি চাষ করতে হবে। তারপর দেখো 3 নাম্বার কি আছে, ছোট গাছকে গরু ছাগলের কবল থেকে রক্ষার জন্য কি দিয়ে ঘিরে দিতে হয়? কি দিয়ে? বাঁশের খাঁচা, উঁচু দেয়াল, বড় গাছপালা নাকি লাইলনের দড়ি? কোনটা? সহজ কোশ্চেন, এটা হচ্ছে আমরা আমাদের জেনারেল সেন্স থেকেই বলতে পারবো যে কোনটা, বাঁশের খাঁচা, উঁচু দেয়াল, বড় গাছপালা নাকি লাইলনের দড়ি। লাইলনের দড়ি একদম চিকুর, বড় গাছপালা তো জানোই, বড় বড় গাছপালা যেটা, উঁচু দেয়াল অর্থাৎ ইট দিয়ে হোক যেটা দিয়ে হোক উঁচু দেয়াল, আর বাঁশের খাঁচা কি বাঁশ যেটা কেটে ছোট ছোট ফালি করে ওটা সুন্দর করে বেড়া দেওয়া হয়, কোনটা দিতে হবে? বাঁশের খাঁচা দিতে হবে। উঁচু দেয়াল তো আমাদের সবজি বাগানের জন্য, তো গরু ছাগলকে রক্ষা করার মানে সবজি বাগান গরু ছাগলকে রক্ষা করার জন্য আমাদের দেয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই বড়, ঠিক আছে। তারপর হচ্ছে বড় গাছপালা, এটা তো সম্ভব না, বড় গাছপালা দিলে কি হবে, কোনো কিছুই করা যাবে না। লাইলনের ধরি তো মানে একটা লাঠি দিলেই তোমার হচ্ছে গরু যদি যায়, লাইলনের বেড়াটা আমাদের এমনি ছিঁড়ে যাবে, ঠিক আছে। তার সঠিক উত্তর কি হবে আমাদের? বাঁশের খাঁচা, ঠিক আছে। 4 নম্বরে কি আছে দেখো, কোনটি শিশুর তোমার অঙ্গ সঞ্চালনমূলক কি বিকাশ ঘটায়? অঙ্গ সঞ্চালনমূলক আমাদের বিকাশ ঘটায় কোনটি? ছড়া, লেখাপড়া, গল্প নাকি বহিরাঙ্গন খেলাধুলা? কি বলছে আমাদের? অঙ্গ সঞ্চালনমূলক, অর্থাৎ আমাদের দৈহিক যে সঞ্চালনা ওটা ওই মূলক তোমাদের কি বিকাশ ঘটায় কোনটি? ছড়া, পড়ালেখা, গল্প নাকি বহিরাঙ্গন খেলাধুলা? বোঝাই যাচ্ছে কোনটা হবে। কি করলে আমাদের দেহ একটু মানে ফিট থাকে, বলো? বহিরাঙ্গন খেলাধুলা, সহজ অ্যান্সার, কত সহজ। তারপর দেখো, বাড়ির পশ্চাৎ ভাগের তোমার উন্মুক্ত প্রাঙ্গণের আয়তনের উপর নির্ভর করে কিসের আয়তন? আমাদের যে বাড়ির পশ্চাৎ ভাগে, পশ্চাৎ মানে পিছনে, তোমার উন্মুক্ত প্রাঙ্গণের আয়তনের উপর নির্ভর করে কিসের আয়তন? আমাদের শোবার ঘরের, রান্নাঘরের, বারান্দার নাকি সবজির বাগানে? কোনটির? বলো, আমাদের বাড়ির পিছনে বা বাড়ির পশ্চাৎ ভাগে আমরা কি লাগে সাধারণত? শোবার ঘর, রান্নাঘর, বারান্দা নাকি সবজি বাগান? আমরা কোনটা করি? সবজি বাগান করি অবশ্যই। তাহলে যদি আমার বাড়ির প্রাঙ্গণে যে আয়তন, ওই আয়তন কোনটার আয়তনের উপর নির্ভর করবে? আমাদের সবজি বাগানের উপর, ঠিক আছে। তার সঠিক অ্যান্সার হবে আমাদের ঘ, 5। তারপর আছে আমাদের 6, বাড়িতে হাঁস মুরগি চাষ করে কিসের চাহিদা পূরণ করা যায়? হাঁস মুরগি আমাদের কিসের চাহিদা যোগান দেয়, কিসের যোগান দেয়? কোনটা? প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন নাকি সোডিয়াম? কোনটি? বলো, হাঁস মুরগির ভিতরে কি থাকে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন নাকি সোডিয়াম? কোনটি থাকে? কোনটির চাহিদা পূরণ করে আমাদের হাঁস মুরগি? সঠিক অ্যান্সার কি হবে এটা? প্রোটিন। হাঁস মুরগি চাষ করে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করা যায়, ঠিক আছে। 7 নম্বর আছে, কোনটি ভালো বীজের বৈশিষ্ট্য? বলো, একটা ভালো বীজ, শস্য উৎপাদনের জন্য একটা ভালো বীজের বৈশিষ্ট্য কোনটি? বীজ দাগমুক্ত হবে, অন্য জাতের মিশ্রণ থাকবে, বীজের রং স্বাভাবিক হবে, অঙ্কুর উদ্গমনের শতকরা হার 70% হবে। এটা কিন্তু বোঝা যাচ্ছে কোনটি সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। গার্হস্থ্য বিজ্ঞান খুবই সহজ যদি তুমি একটু পড়ালেখা করো মনোযোগ দিয়ে, ঠিক আছে। এই অধ্যায়গুলো 1বার 2বার যদি তুমি 2-3বার যদি ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো পড়ো, শেষ করো, রিভিশন দাও 1-2বার, দেখবো এখান থেকে যেখান থেকে তোমাকে কোশ্চেন দিক তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। যেমন এই কোশ্চেনগুলো দেখো খুবই সহজ, এটা তুমি তোমার জেনারেল সেন্স থেকে কি অ্যান্সার দিতে পারো। কোনটি ভালো বীজের বৈশিষ্ট্য কি? বলো, সঠিক অ্যান্সার কি হবে? আমাদের বীজের রং স্বাভাবিক হবে। তাও দেখো, সবজি বাগান করার সময় কিসের প্রতি লক্ষ্য রাখতে হয়? আমরা যে একটা সবজি বাগান করব, সবজি বাগান সাধারণত আমাদের বাড়ির পিছনে করা উচিত। তো সবজি বাগান করার সময় আমাদের কিসের প্রতি লক্ষ্য রাখতে হবে? মাটি, সার, চারা নাকি সবজি? কোনটির উপরে? বলো, কোনটির উপরে আমাদের কি লক্ষ্য রাখতে হবে সবজি বাগান করার জন্য? এটা হবে আমাদের মাটি, যে মাটি কেমন, ঠিক আছে। সবজি বাগান করার জন্য আমাদের মাটিটা কেমন, সেখানে সবজি হবে কি না, উর্বর কতটুকু কি, এই বিষয়ে আমাদের কি একটু লক্ষ্য রাখতে হবে। তারপর আছে 9, থিওবিট কি? থিওবিটটা কি?
বলো, এটা জ্ঞানমূলকেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, ইম্পর্টেন্ট। থিওবিটটা কি? বীজ, গাছ, সবজি নাকি কীটনাশক? বলো। থিওবিটটা হচ্ছে আমাদের, সঠিক অ্যান্সার দেখবো আমরা 9-এর। থিওবিটটা হচ্ছে কি আমাদের কীটনাশক, ঠিক আছে? থিওবিটটা কি আমাদের কীটনাশক। তারপর দেখো, বাড়ির আঙিনায় সবজি বা ফুলের গাছ লাগালে নিয়মিত কিসের প্রয়োজন হয়? কিসের প্রয়োজন হয়? বাতাস, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন নাকি পরিচর্যা? আমরা যদি বাগানে কোনো গাছ লাগাই, সবজি লাগাই, যেটাই লাগাই, এটা লাগানোর পর আমাদের কি প্রয়োজন? সেখানে গাছ লাগালে নিয়মিত আমরা আমাদের কোনটা ওদের দিতেই হবে? বলো, বাতাস, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন নাকি পরিচর্যা? কোনটা? এটা হবে আমাদের কি পরিচর্যা। গাছ, ফুল গাছ লাগাই, সবজি গাছ লাগাই, যেটাই লাগাই, আমাদের কি করতে হবে? গাছগুলোর কি পরিচর্যা করতে হবে। পরিচর্যা ছাড়া কোনো কিছুই সঠিকভাবে তুমি উৎপাদন করতে পারবে না, খেয়াল রাখতে পারবে না। তারপর দেখো 11 নম্বরে কি আছে? বর্তমানে নগর জীবনে কোনটির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে? বর্তমানে যে আমাদের নগর জীবন, এই নগর জীবনে কোনটির ঝুঁকি আমাদের বৃদ্ধি পাচ্ছে? কি অর্থের, স্বাস্থ্যের, বিনিয়োগের নাকি বিনোদনের? কোনটির? আমার যে এই নগর ভিত্তিক যে জীবন যাপন করে যারা, তাদের কোনটির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে? এখানে 4টার মধ্যে কোনটা তাদের ঝুঁকি? বলো, যারা শহর বা নগর জীবন যাপন করতেছে। এটা হবে আমাদের কি স্বাস্থ্যে। তারা একটা নগর জীবনে বা শহর জীবনে যারা আসে, তারা কাজ করার উদ্দেশ্যে আসে, আর যারা থাকে তারা সবসময় কি কাজের মধ্যে থাকে। তো এক্ষেত্রে তারা দিন রাত সবসময় ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝে তারা তাদের স্বাস্থ্যের দিকে কি খেয়াল রাখতে পারতেছে না। তাদের স্বাস্থ্য কি ঠিক থাকছে কিনা এটা তারা খেয়াল রাখতে পারতেছে না, স্বাস্থ্যের যত্ন নিতে পারতেছে না। এক্ষেত্রে তাদের স্বাস্থ্যের একটা ঝুঁকি বেড়েই চলেছে, যারা আমাদের কোথায় থাকে? নগর জীবনযাপন করে বা শহরে থাকে, ঠিক আছে? তারপর আছে গাছের জন্য কোন কোন মাটি আমাদের ব্যবহার করতে হবে? গাছের জন্য কোন মাটিটা উত্তম বা কোন মাটি আমাদের ব্যবহার করতে হবে? এঁটেল, দোআঁশ, বেলে নাকি বেলে দোআঁশ? কোনটি? কোনটি আমাদের গাছপালার জন্য বা সবজি চাষের জন্য ইম্পর্টেন্ট, দরকার, প্রয়োজন? বলো, বা ব্যবহার করলে আমাদের উৎপাদন কি বেশি হবে? কোনটি? এঁটেল, দোআঁশ, বেলে নাকি বেলে দোআঁশ? দেখো, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে কি দোআঁশ মাটি। অর্থাৎ সবজি, ফলমূল যেটাই চাষ করো, এটার জন্য আমাদের কি দোআঁশ মাটি উত্তম। এখন আসি আমরা 13 নম্বরে। 12 গেল, এবার 13। দেখো 13 নম্বরে কি আছে? পরিবারের সদস্যরা অবসর সময় কাটায় কি উন্মুক্ত প্রাঙ্গণে, ছাদে নাকি বারান্দায়? বলো, এটা হচ্ছে তোমার অনুধাবনমূলক যে এমসিকিউ, ওটা যে উন্মুক্ত প্রাঙ্গণে, ছাদে, বারান্দায়, কোনটিতে পরিবার সদস্য কোথায় অবসর সময় কাটায়? সাধারণত কোথায় কাটিয়ে থাকে? দেখো, আমরা সঠিক অ্যান্সার দেখবো। 13তে কি? 13তে হচ্ছে আমাদের কি তিনটাই উন্মুক্ত প্রাঙ্গণে। যদি বাড়ির প্রাঙ্গণ বা উঠোন যদি আমাদের বড় থাকে এবং সেখানে ফুল গাছ থাকে, তখন সবাই মিলে একটু আড্ডা দিয়ে আমাদের অবসর সময় কাটায়। বাড়ির ছাদ, যাদের বাড়ির সামনে পর্যাপ্ত তোমার জায়গা নেই বা যারা শহরে থাকে, সেখানে তো এটার প্রশ্নই আসে না, তো তারা ছাদে চলে যায়। ছাদে গিয়ে ছাদে তারা অনেক ধরনের ফুল গাছ, সবজিও চাষ করে থাকে অনেক। সেখানে গিয়ে সবাই মিলে একটু আড্ডা দেয়, কথাবার্তা বলে অবসর সময় কাটায়। তারপর হচ্ছে বারান্দায়, যারা ছাদে যাওয়ারও স্কোপ নাই বা মাঝে মাঝে যেতে ইচ্ছে করছে না, তো আমরা বারান্দায় চলে যাই, বারান্দায় গিয়ে একটু আড্ডা দিই বা অবসর সময় কাটাই। বা আমার ভালো লাগতেছে না, আমি একা একা গিয়ে একটু অবসর সময় কাটাই। তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে? তিনটাই। 14তে কি আছে? বাড়ির সামনের অংশের সৌন্দর্য বৃদ্ধি করতে কি ফুলের বাগান করতে হবে, সম্মুখভাগে বড় গাছ লাগাতে হবে, আর সম্মুখভাগে মৌসুমী ফুল লাগাতে হবে? কোনটি? বাড়ির সামনের যে সৌন্দর্য বৃদ্ধি, এর জন্য আমাদের কি কি করতে হবে? এখানে দেখো, বাড়ির আমরা এই অধ্যায়ে পড়েছি কি বাড়ির সামনে আমাদের কি করতে হবে? বাড়ির সামনের ভাগে আমাদের বিভিন্ন ধরনের ফুল গাছ বা সৌন্দর্য বর্ধক যা যা করা যায়
সেটা আমাদের করতে হবে, ঋতু অনুযায়ী আমাদের ফুল গাছ লাগাতে হবে, ঠিক আছে। আর বাড়ির পিছনে কি করতে হবে, বাড়ির পিছনে করতে হবে আমাদের সবজি চাষ, ঠিক আছে। তো এখন বাড়ির যে আমাদের সামনে সৌন্দর্য বৃদ্ধি, এর জন্য আমাদের কি করতে হবে, ফুলের বাগান করতে হবে, সম্মুখভাবে বড় গাছ লাগাতে হবে, সম্মুখভাবে মৌসুমী ফুল লাগাতে হবে, কোনটি করতে হবে? উত্তর কিন্তু আমি বলে দিয়েছি, তোমার অ্যান্সার দাও, অ্যান্সার দাও। সঠিক অ্যান্সার কি হবে বলো? এটা হবে 1 আর 3। সম্মুখভাবে তো বড় গাছ লাগানো যাবে না, বাড়ির সামনে কি বড় গাছ লাগায় কিন্তু আমাদের বাড়ির সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফুলের গাছ লাগাতে হবে, এবং মৌসুমী ফুল যেমন এখন গাঁদা ফুল যেটা শীতকালে বেশি পাওয়া যায়, তো এটা লাগাতে হবে আমাদের। এছাড়াও আরো যে ফুলগুলো আছে সেগুলো আমাদের মৌসুম অনুযায়ী লাগাতে হবে। তারপর হচ্ছে আমাদের 15 নাম্বার, বারান্দার মাটির টবে লাগানো যায় কি? গোলাপ, বেলি, কৃষ্ণচূড়া। কোন গাছটা? মেয়েদের ফুল সম্পর্কে একটু ধারণা বেশি থাকে, তোমরা ভালো জানবে কোন গাছটা কিরকম হয়, কতটুকু বড় হয়, ছোট হয়, কোনটা টবে লাগানো যায়। তোমরা এটা কি ভালো পারবে যে বারান্দার মাটির টবে লাগানো যায় কি? গোলাপ, বেলি, কৃষ্ণচূড়া। কোনটি কোনটি বলো? বারান্দার যে মাটির টব ছোট, সেখানে আমরা কোন ফুল গাছগুলো লাগাতে পারি? সঠিক অ্যান্সার কি হবে দেখি, দেখো 15 অ্যান্সার হবে 1 আর 2। গোলাপ আর বেলি, কৃষ্ণচূড়া গাছটা একটু অনেক বড় হয়, যে কারণে এটা কি টবে লাগানো সম্ভব না, বারান্দায় রাখাও সম্ভব না, তাই সঠিক অ্যান্সার কি হবে? গোলাপ এবং গোলাপ এবং আমাদের বেলি ফুল আমরা বাড়ির বারান্দায় টবে লাগাতে পারি। দেখো, ফুলের বাগান এমন হতে হবে, আমাদের ফুলের বাগানের কথা বলতেছে এখানে, ফুলের বাগান এমন হতে হবে যেন চলাচলে বাধা সৃষ্টি না হয়। তোমার এটা হচ্ছে চলনের জন্য, ঠিক আছে, এটা ভুল দিছে এখানে, তো আমার স্পেলিং মিস্টেক। এটা হচ্ছে চলনের জন্য কিছু জায়গা থাকে, মানে হাঁটা চলার জন্য কিছু জায়গা থাকে, ফুলের সমারোহ কম থাকে। কোনটি কোনটি বলো? আমরা যে বাড়ির সামনে, এটা কিন্তু আমাদের চ্যাপ্টারে দেওয়া আছে এই অধ্যায়ের, যে আমাদের বাড়ির সামনে যে ফুল গাছটা লাগাবো, ফুলের বাগান করবো সৌন্দর্য বৃদ্ধির জন্য, এটা কিরকম হতে হবে, এটা আমরা কিভাবে লাগাবো। এখন ফুল গাছ লাগাতে হবে, ঠিক আছে, এখন যদি বাড়ির সামনে সব জায়গায় তুমি লাগাও, হাঁটা চলার জায়গা না থাকে, ঠিক আছে, শুধু ফুল আর ফুল, তা তো হবে না, হাঁটা চলার জায়গা রাখতে হবে, পর্যাপ্ত জায়গা রাখতে হবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের রাখতে হবে। তো এক্ষেত্রে এখানে কোন কোন বিষয়গুলো আমাদের সাথে ম্যাচ করতেছে, কোনটা করা যায়? চলাচলের জন্য বাধা সৃষ্টি যাতে না হয়, চলনের জন্য কিছু জায়গা থাকে, আর ফুলের সমারোহ কম থাকে। ফুল কি আমরা কম উৎপাদনের জন্য, কম হওয়ার জন্য লাগাই? ফুলের সমারোহ কি কম হওয়ার কথা লাগানোর পর? না, ফুলের সমারোহ আমাদের বেশি থাকবে, ফুলের সমারোহ বেশি থাকবে, ফুলের গাছ কি হবে, চলনে আমাদের বাধা সৃষ্টি করবে না, এবং কি চলাচলে বাধা সৃষ্টি করবে না, এবং চলনের জন্য কিছু জায়গা ফাঁকা থাকবে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ক, 1 আর 2। ফুলের সমারোহ কম থাকবে না, ফুল গাছ অল্প থাকবে কিন্তু ফুলের সমারোহ কি বেশি থাকবে। তারপর হচ্ছে 17, বীজ তোমার উত্তম বীজের অঙ্কুরোদ্গমন হার কত? একটা উত্তম বীজ, তার অঙ্কুরোদ্গমন ক্ষমতা কত? কত কত? 60 থেকে 65, 70 থেকে 75, 80 থেকে 85, নাকি 90 থেকে 95 ভাগ। অর্থাৎ একটা বীজ যে তুমি ইউজ করবা, ওটা তুমি লাগাবা, এর অঙ্কুরোদ্গমন ক্ষমতা কত হতে হবে বলো? এর অঙ্কুরোদ ক্ষমতা আমাদের কত হতে হবে? দেখো, এর অঙ্কুরোদ ক্ষমতা আমাদের 80 থেকে কি 85% হতে হবে, তাহলে ওই বীজটা আমাদের জন্য উত্তম, বা আমরা যদি ওটা চাষ করি তাহলে কি উত্তম ফলন পাবো, ঠিক আছে। এবার দেখবো 18, দেখো, কোন মাটিতে গাছ ভালো জন্মে? কোন মাটিতে গাছ ভালো জন্মে? বেলে, এঁটেল, দোআঁশ নাকি বেলে দোআঁশ? কোন মাটিতে? এরকম একটা কোশ্চেন আগে ছিল, দ্রুত অ্যান্সার করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন মাটিতে সবজি বা তোমার ফুল গাছ এগুলো ভালো জন্মে। এটা কি বেলে, এঁটেল, দোআঁশ নাকি বেলে দোআঁশ? কোনটা? কি হবে বলো? এটা হবে আমাদের দোআঁশ মাটিতে। আগে একটা কোশ্চেন ছিল এরকম, এটাই মনে হয় রিপিট হয়েছে। তো দেখো, এটা কি দোআঁশ মাটিতে আমাদের কি জন্মে? ভালো জন্মে, আমাদের গাছ ভালো জন্মে, ফুল গাছ হোক তুমি সবজি হোক সবটাই ভালো জন্মে। দেখো,
তোমার গৃহ প্রাঙ্গণ বড় হলে কিসের সৌন্দর্য বৃদ্ধি পায়? গৃহ প্রাঙ্গণ, এখানে স্পেলিং মিস্টেক আছে, যে গৃহ প্রাঙ্গণ বড় হলে কিসের সৌন্দর্য বৃদ্ধি পায়? পুকুরে, ফুলের বাগানের, গৃহস্থলী সরঞ্জামের, নাকি খেলার মাঠের? কোনটির? অ্যান্সার করো তো। অ্যান্সার করো, কোনটি হবে? তো আমরা সঠিক অ্যান্সার দেখবো, চলো। এটা হচ্ছে 19 হবে ফুলের বাগানের। গৃহ প্রাঙ্গণ বড় হলে কৃষি সৌন্দর্য বৃদ্ধি পায় ফুলের বাগানে। যখন গৃহ প্রাঙ্গণটা আমাদের বড় হবে, সুন্দর হবে, তখন আমরা আমাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে, অথবা আমরা সুন্দর করে সাজিয়ে ফুল গাছ লাগাতে পারবো এবং বাড়ির কি প্রাঙ্গণটা সুন্দর দেখাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে যখন আমরা ফুল গাছ লাগাবো। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে আমাদের? সঠিক অ্যান্সার হবে খ। তারপর দেখো, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কিসের বিকল্প নেই? প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় আমাদের কিসের বিকল্প নেই? পশু, গাছ, পাখি, নাকি পানি? এটা আমাদের কি খুবই সহজ কোশ্চেন, যে প্রকৃতি এবং পরিবেশ রক্ষার জন্য কোনটি আমাদের কি, কোনটি আমাদের বিকল্প নয়, বিকল্প নেই, কোনটির কোনো বিকল্প নেই, বলো। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? গাছ, গাছের কোনো বিকল্প নেই। ঠিক আছে, এবার দেখবো আমরা 21 নম্বরে কি আছে? বাড়ির পশ্চাৎ ভাগের উন্মুক্ত প্রাঙ্গণে আয়তনের উপর নির্ভর করে, এটা তো আমরা রিপিট হয়েছে একবার, সমস্যা নাই। দেখো, সবজি বাগান প্রশস্ত হলে সেখানে কি লাগানো যায়? সবজি বাগান যদি আমাদের প্রশস্ত হয় সেখানে কি লাগানো যায়? সবজি বাগান সাধারণত আমরা কি বাড়ির পিছনে করে থাকি, বাড়ির প্রাঙ্গণের পশ্চাৎ ভাগে করে থাকি। তো ওইটা যদি সবজি বাগানটা যদি একটু বড় হয়, যদি বড় হয়, তো সেখানে কি লাগানো যায়? ফুলের কলম, ধান, ফলের কলম, নাকি পাট? কোনটি লাগানো যায়? বলো। তাহলে আমাদের ওখানে ফলের কলম লাগানো যায়। সবজি বাগানটা একটু আয়তনে বড়, তখন আমরা ফল গাছ, বিভিন্ন ধরনের ফল গাছের কলম ওখানে লাগাতে পারি। তাহলে আমরা ছোট ছোট করে আস্তে আস্তে অল্প অল্প করে ফলও সেখান থেকে পাবো। ঠিক আছে, তারপর দেখো, শহর এলাকায় ফ্ল্যাট বাড়িতে কি পাকা করে আধার তৈরি করে ফুল, ফল ও সবজি আবাদ করা হয়? ছাদ, মেঝে, ড্রাম, নাকি বারান্দা? কোনটিকে আধার করে, বলো। যারা শহরে থাকে তাদের তো আর বাড়ির আশেপাশে জায়গা নেই, মাটি নেই, তো তারা কোনটিকে আধার করে সবজি গাছ, ফুল গাছ এগুলো লাগিয়ে থাকে? সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন আর নেই। বলো, এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা হবে আমাদের, তোমার শহরে ফ্ল্যাট বাড়িতে কি পাকা করে তোমার আধার তৈরি করে ফুল, ফল ও সবজি আবাদ করা যায়? এটা হচ্ছে আমাদের কি ড্রাম। ড্রাম কি করব আমরা? বিভিন্ন ধরনের বড় বড় ড্রাম আছে, ওটা মাঝখানে কেটে মাটি দিয়ে তারপর কি কি করতে হবে, ওখানে বিভিন্ন ধরনের সবজিও চাষ করতে পারো তুমি, আবার কি বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছও লাগাতে পারো। যেটা তোমার আম গাছ, অনেক আম গাছ, লিচু গাছ, তারপরে তোমার পেয়ারা গাছ, ঠিক আছে, সব ধরনের গাছই এখানে লাগানো যায়। 24, বারান্দায় ফুল গাছ ছাড়াও কি জাতীয় গাছের আবাদ করা যায়? বাঁশ, গুল্ম, ঘাস, নাকি ঝাউ? বলো। আমাদের যে বারান্দায় ফুল গাছ ছাড়াও কি জাতীয় গাছের আবাদ কি এখানে করা যায়? বলো, কি কি আছে? বাঁশ, গুল্ম, ঘাস এবং ঝাউ। সঠিক অ্যান্সার হবে আমাদের কি? সঠিক অ্যান্সার হবে আমাদের কি গুল্ম। গুল্ম জাতীয় গাছ এখানে আমরা আবাদ করতে পারি, কারণ বাঁশ অনেক বড়, বারান্দায় থাকবে না। ঘাস কি, ঘাস কেউ লাগায়। তারপরে ঝাউ, ঝাউ তো দেখছোই, ঝাউ কত বড় হয়। তো এইগুলো তিনটা সম্ভব না, সম্ভব হচ্ছে গুল্ম। ঠিক আছে, গুল্ম জাতীয় গাছ, ঠিক আছে, আমরা এখানে লাগাতে পারি। তারপর দেখো, যে কোনো কাজের জন্য কি দরকার হয়? নিয়ন্ত্রণ, পরিকল্পনা, সচেতনতা, নাকি মূল্যবোধ? কোনটি? কোনো কাজ করার জন্য আমাদের কি কোনটির দরকার হয় সর্বপ্রথম? কোনো কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম কোনটির দরকার হয়? সঠিক আনসার দেখবো 25-এর, এটা হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে, গৃহ ব্যবস্থাপনার তোমার বলতে পারো আমাদের যে ধাপ
দ্বিতীয় চ্যাপ্টার, সেখানে আমরা পড়েছিলাম যে পরিকল্পনার প্রথম ধাপই কি, গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপই কি, পরিকল্পনা। অর্থাৎ কোনো কাজ করার আগে প্রথমে আমাদের কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। তো এখানে সেম ভাবে কোনো কাজ করার জন্য কি দরকার, সর্বপ্রথম কি দরকার, আমাদের পরিকল্পনা করতে হবে যে আমি কাজটি করবো এইভাবে এইভাবে করবো। ঠিক আছে। সবুজ বনায়নের জন্য কোনটি প্রয়োজন, একটা সবুজ বনায়নের জন্য আমাদের এখানে কি কি প্রয়োজন, ব্যবস্থাপনা, সঠিক পরিকল্পনা, যাতায়াতের যত্ন নাকি মূল্য নির্ধারণ। অ্যান্সার করো। দেখো এখানে আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি, প্রায় 35+, তো 35-32+, কিছু কিছু চ্যাপ্টারে তোমার 25+ আছে। তো সবগুলো দেখানো সম্ভব না, আমি চেষ্টা করব বেশিরভাগই দেখিয়ে দেওয়ার। তো তোমরা এগুলো পিডিএফ দেখে পরে ভালো মতো পড়ে নিবে। ঠিক আছে, এই পিডিএফটা পড়বে এবং এখানে তোমার বিগত বছরের কোশ্চেন, তারপর হচ্ছে বিভিন্ন স্বনামধন্য যে কলেজগুলো আছে সেখানে যে বিগত বছর আসছে সেখান থেকে কিছু কোশ্চেন নেয়া। তারপরে আমার যেটা মনে হয়েছে যে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে এগুলো আসবে, সেখান থেকে আমি আমার ইচ্ছা মতো কয়েকটা অ্যাড করেছি। তারপরে তোমরা 100% কমন পাওয়ার জন্য কি করতে হবে, বই পড়তে হবে। কারণ সব কিছুর উৎস কিন্তু তোমার বই, বইয়ের বাইরে একটা অক্ষরও আসবে না। ঠিক আছে, এটা শিওর থাকো। তো তোমরা এটা পড়বা, ঠিক আছে, তারপরেও বই একবার দুবার ভালোভাবে পড়ে নিবা, দেখবা তোমরা একদম সহজ সব আসবে, 100% কমন পড়তে তোমার বাধ্য। তো দেখো 26-এর সঠিক অ্যান্সার কি হবে আমাদের, 26-এর অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক পরিকল্পনা। ঠিক আছে। তারপর বাড়ির ছাদকে সুষ্ঠুভাবে ব্যবহার করলে কিসের বিপ্লব ঘটানো যাবে, কৃষি, শিল্প, সবুজের নাকি খাদ্যের। বাড়ির ছাদে যদি আমি সুষ্ঠুভাবে তোমার ব্যবহার করতে পারি তাহলে কিসের বিপ্লব ঘটাতে পারবো আমি। এটা একটু কনফিউজিং যে কৃষি, শিল্প, সবুজের নাকি খাদ্যের, কোনটা বিপ্লব ঘটাতে পারবো। এখানে দেখা যায় তুমি কয়েকজনের মনে হবে 2-3টে তো করা যায়, সবুজের, আবার খাদ্যের, আবার তোমার কৃষিকাজ আমি করতে পারি। ঠিক আছে, আবার শিল্প আমি বেশি বেশি করে করে আমি একটু ব্যবসা করলাম ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু কনফিউজিং, কিন্তু তোমাকে কি বুঝে শুনে উত্তর দিতে হবে। এটা সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে সবুজের। ঠিক আছে। তারপর আছে আঙিনার যেখানে রোদ পড়ে সেখানে বেড তৈরি করে কি করা যায়, বলো। আঙিনার যেখানে তোমার রোদ পড়ে সেখানে বেড তৈরি করে কি করা যায়, ঘুমানো, সবজি চাষ, হাঁস মুরগি পালন নাকি গরু পালন। যেখানে রোদ পড়ে অর্থাৎ সকালবেলা সূর্য ওঠার পর মেইন রোদটা ওখানে পড়ে, ওখানে কি করা যায়, ঘুমানো, সবজি চাষ, হাঁস মুরগি পালন নাকি গরু পালন, কোনটা করা যায়, কোনটা করা যায় বলো। তো আমাদের 28-এর সঠিক অ্যান্সার হবে কি, সবজি চাষ। সেখানে আমাদের কি সবজি চাষ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ আমাদের কি সূর্য রশ্মি না পড়লে সেখানে কিন্তু সবজি চাষ করা যাবে না। অর্থাৎ আমাদের কি যেখানে বাড়ির যেই অংশটায় সকালের সূর্য তাপটা বেশি পড়ে সেখানে কি করতে হবে, আমাদের সবজি চাষ করতে হবে। আবার দেখো 29-এ কি আছে আমাদের, কোনগুলো গুল্ম জাতীয় গাছ। গুল্ম জাতীয় গাছ এখানে কোনটি কোনটি, আম, কাঁঠাল। গুল্ম জাতীয় তো বুঝতেই পারছো, ছোট ছোট হয়। লেবু, মরিচ, টমেটো, সিম, লাউ, জাম, লেবু, বরই, কোন গাছগুলো আমাদের কি গুল্ম জাতীয়। দেখো অ্যান্সারটা আমরা দেখে নিই, সহজ, লেবু, মরিচ, টমেটো। লেবু, মরিচ, টমেটো। মরিচ গাছটা ছোট হয়, টমেটো গাছটা ছোট হয়, লেবু গাছটাও আকারে অনেক ছোট হয় এদের থেকে। ঠিক আছে, তো এটা হবে আমাদের লেবু, মরিচ, টমেটো, গুল্ম জাতীয়। তারপর দেখো 30 নম্বরে কি আছে আমাদের, বাগানের ক্ষেত্রে ক্ষেত্র তোমার প্রশস্ত হলে কি লাগানো যায়। আমাদের যদি বাগানের ক্ষেত্রটা প্রশস্ত হয় এই ক্ষেত্রে আমরা কি কি লাগাতে পারি। 1 নম্বরে কি আছে, ফল গাছ, চারা, সবজি এবং কলমের চারা। কোনটি কোনটি লাগাতে পারি। তার মানে কোনটি কোনটি লাগাতে পারি, এখানে আমরা কলমের চারা লাগাতে পারি। যে কলম দেওয়া চারা অর্থাৎ একটা গাছ থেকে ওই ডালে কলম দিয়ে ওই সেম ওই ধরনের ফলই তুমি ওখান থেকে পাবে। ঠিক আছে, গাছের ডাল কেটে ওটা কলম দিয়ে যে লাগানো ওটা হচ্ছে কলম দেয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কলমের চারাগুলো আমরা লাগাতে পারি যদি বাগানের ক্ষেত্রটা একটু বড় হয়।
আর ছোট হলে আমাদের কি করতে হবে, সবজি চাষ করাই শ্রেয়। 31 কি আছে, গাছের জন্য কোন মাটি ব্যবহার করতে হবে। আমরা যে গাছের জন্য, এটা তো আগেও আসছে সহজ। গাছের জন্য আমাদের কি মাটি, দোআঁশ মাটি আমাদের ব্যবহার করতে হবে। কোন মাটিতে গাছ ভালো জন্মে, অবশ্যই এটা দোআঁশ মাটি, সহজ। দেখো, ফুল ও সবজি বাগান কিরূপ স্থানে করা উচিত। ফুল এবং যে সবজি বাগান, এটা আমাদের কোন স্থানে করা উচিত, ছায়াযুক্ত, রোদপূর্ণ, অন্ধকার নাকি জলাশয়। সূর্যরশ্মি ব্যতীত আমাদের কি গাছ সম্ভব নয়। অর্থাৎ যেখানে রোদ পূর্ণ থাকবে, রোদ যেখানে বেশি থাকবে, সেখানে আমাদের কি করতে হবে, সবজি এবং ফল ফুল গাছ লাগাতে হবে। এটা হচ্ছে রোদপূর্ণ। বীজের অঙ্কুরোদ্গমনের হার শতকরা কত ভাগ হওয়া উচিত। একটা বীজের অঙ্কুরোদ্গমনের যে হার, এটার হার কতটা হওয়া উচিত, 50, 60, 70 নাকি 80। তো এটার জন্য আমাদের একটু অধ্যায়টা ভালো মতো পড়তে হবে। এটা হচ্ছে 80, ঠিক আছে, 80। তারপর দেখো, ফল থাকা অবস্থায় গাছে কি না দেয়া ভালো। ফল থাকা অবস্থায়, অর্থাৎ তোমার কোনো গাছে ফল এখন আছে, তো এই অবস্থা আমাদের কি দেয়া না দেয়াই ভালো। সার, ছাই, মাটি নাকি পানি, কোনটা দেয়া আমাদের ঠিক না। তো এটা সঠিক অ্যান্সার কি হবে, এটা সঠিক অ্যান্সার হবে সার। সার দেয়া আমাদের কি ঠিক না। ছাই, মাটি, পানি এটা দেয়া ঠিক আছে, কিন্তু ফল ধরা অবস্থায় আমাদের কি করা যাবে না, সার দেয়া যাবে না। তো এই গেল হচ্ছে আমাদের নবম অধ্যায়। এখন চলে আসছে আমাদের কি দশম অধ্যায়, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। ঠিক আছে, তো এই অধ্যায়ে দেখো প্রথম কোশ্চেন কি আছে, বর্তমানে বিশ্বের বড় সমস্যা কোনটি। দেখো এখন নবম অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো। নবম অধ্যায়ে সমস্যা থাকলে বলো, না দশম অধ্যায়ে তোমরা অ্যান্সার করো। বর্তমানে বিশ্বের বড় সমস্যা কোনটি। কি কি আছে আমাদের, পরিকল্পিত নগরায়ন, বৃক্ষরোপণ আন্দোলন, তারপর হচ্ছে তোমার পরিবেশ দূষণ নাকি জনসংখ্যা হ্রাস, কোনটি। কোনটি অ্যান্সার করো। তো দেখো আমাদের কি হবে, এটা বর্তমানে বিশ্বের বড় সমস্যা কোনটি। বর্তমান বিশ্বের বড় সমস্যা হচ্ছে আমাদের কি, পরিবেশ দূষণ। সব দিক দিয়ে পরিবেশ দূষণ হচ্ছে, ঠিক আছে। এই জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিং যেটা এটা হচ্ছে। তো আমাদের কি কি পরিবেশ দূষণে, বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। ঢাকা শহরে বোঝা যায় যে কি পরিমাণ শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, সবটা দূষণ হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বর্তমানে বিশ্বের সব থেকে বড় সমস্যা কোনটি, পরিবেশ দূষণ। তারপর আছে 2 নম্বর, বিশ্বের সর্বত্র তাপমাত্রা বৃদ্ধির কারণ কোনটি। আমাদের যে বর্তমান বিশ্ব, এখানে সর্বত্রই কিন্তু তাপমাত্রা কি বৃদ্ধি পেয়েছে। তারপর বিভিন্ন স্থানের যে আমাদের বরফগুলো, এগুলো গলে যাচ্ছে। তো এটার কারণ কি, বনায়ন, পরিবেশ দূষণ, জলোচ্ছ্বাস নাকি ঘূর্ণিঝড়। সহজ, কোনটির কারণে পরিবেশ দূষণ হচ্ছে, সহজ কোশ্চেন। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। 3 নম্বরে কি আছে দেখো, মানব সৃষ্ট দুর্যোগ কোনটি। দুর্যোগ কিন্তু একটা মানব সৃষ্ট দুর্যোগ, একটা প্রাকৃতিক দুর্যোগ। এখন মানব সৃষ্ট দুর্যোগ কোনটি, এটা যুদ্ধ বিগ্রহ, বন্যা, খরা, সুনামি। মানব সৃষ্টি কি, যেটা মানুষ সৃষ্টি করে, ঠিক আছে। মানব সৃষ্টি কি, যেটা মানুষ সৃষ্টি করে। আর প্রাকৃতিক কোনটা, যেটা কি প্রকৃতিগতভাবেই হয়, যেটার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে। তো এটা কি মানব সৃষ্ট কোনটি, এখানে সুনামি। সুনামি কি মানুষ সৃষ্টি করে, সাগরে যে সুনামি হয় এটা কি মানুষ সৃষ্টি করে না, এটা প্রকৃতিগতভাবেই হয়। খরা,
যদি অধিক দিন বৃষ্টিপাত না হয়, সে যেই অবস্থা, তারপর যেই অবস্থা সৃষ্টি হয় ওটাই হচ্ছে খরা। এটা কি মানুষ সৃষ্টি করে? বৃষ্টি না হওয়া কি মানুষের কন্ট্রোলে আছে? এটা কিন্তু মানুষের কন্ট্রোলে নাই। অবশ্যই এটা কি হবে? এটা হবে আমাদের প্রাকৃতিক। বন্যা, বন্যা কি মানুষ সৃষ্টি করে? মানুষ কিন্তু বন্যা সৃষ্টি করে না, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। যুদ্ধ বিগ্রহ, অবশ্যই যুদ্ধ হতে পারে। হ্যাঁ, আমেরিকার ইচ্ছা হলে ট্রাম্প, তোমার ইচ্ছা হলে এই ওরা ধরে নিয়ে আসো, প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসো। তোমরা তো নিউজ শুনছো যে প্রেসিডেন্টকে আটক করছে। তো ওরকম ওর ইচ্ছা হলে যুদ্ধ বাধাই দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি মানুষ যুদ্ধ বিগ্রহ, এটা হচ্ছে আমাদের মানব সৃষ্ট দুর্যোগ। তারপর দেখো মানব সৃষ্ট দুর্যোগ, যুদ্ধ বিগ্রহ। 4 নম্বরে কি আছে? ধান খেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে? আমাদের যে ধান খেতে কীটনাশকের ব্যবহার করি পোকামাকড় রক্ষার জন্য, যেটার জন্যই হোক সবাই কিন্তু কীটনাশক ব্যবহার করে। এটা কি? এটা কোনটি নির্দেশ করে? বায়ু দূষণ, বনজ সম্পদ ধ্বংস, মাটি দূষণ নাকি পানি দূষণ? এই তোমার সব ফসলে কীটনাশক দেওয়ার ফলে কোন দূষণ হয়? কোনটি দূষিত হয়? মাটি, পানি, বায়ু, কোনটি? নাকি পানি দূষণ হয়? কোনটি দূষণ হয় বলো? সহজ কোশ্চেন। তুমি যদি মাটিতে ধান খেতে দাও, অবশ্যই এটা মাটি দূষণ, মাটিতে তো দিচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাটি দূষণ। তারপর দেখো 5 কি আছে? খনিজ তেল পোড়ানোর ফলে অতিরিক্ত কোন গ্যাস নির্গত হয়? আমরা যে খনিজ তেল পোড়াই এর ফলে অতিরিক্ত কোন গ্যাস উৎপন্ন হয়? এখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? কোনটা? খনিজ তেল পোড়ানোর ফলে কোন গ্যাস বৃদ্ধি পায় বলো? খনিজ তেল আমাদের কি অতিরিক্ত পোড়ানোর ফলে আমাদের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখো ওজোন স্তর আমাদের কোন রশ্মি থেকে রক্ষা করে? আমরা তো জানি আমাদের কি ওজোন স্তর নামে একটা স্তর আছে পৃথিবীর উপরে বায়ুমণ্ডলে। তো এই ওজোন স্তরটা কি করে? সূর্যের যে অতিবেগুনি রশ্মি এটা থেকে আমাদের কি রক্ষা করে। তো এখানে দেখো ওজোন স্তর আমাদের কোন রশ্মি থেকে রক্ষা করে? গামা, আলো, অতিবেগুনি নাকি রঞ্জক? আমি তো বলে দিচ্ছি এটা অতিবেগুনি। সূর্যের যে অতিবেগুনি রশ্মি এটা থেকে আমাদের কি রক্ষা করে। তাহলে দেখো বৃষ্টিপাত কমে যায় কোনটির কারণে? কোনটির কারণে বৃষ্টিপাত কমে যায়? বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন, তাপমাত্রা বৃদ্ধি নাকি জনসংখ্যা বৃদ্ধি? এই বৃষ্টি কমে যাওয়ার সাথে কোনটির সম্পর্ক আছে বলো? সহজ সহজ কোশ্চেন। একবার পিডিএফটা যদি 1-2 বার দেখো, এই একটাও আর ভুলবা না কখনো। আর যদি এটা পড়ার পর যদি বই একবার পড়ো, তোমার 100% কমন থাকবে শিওর। তুমি 30-এর মধ্যে 30টাই কমন পাবে। দেখো বৃক্ষ নিধন, বৃষ্টিপাত কমে যায় কোনটির কারণে? বৃক্ষ নিধন, অর্থাৎ আমরা যদি অতিরিক্ত পরিমাণে গাছ কাটি তো এই ক্ষেত্রে আমাদের কি হবে? বৃষ্টিপাত কমে যাবে। তাই আমাদের অতিরিক্ত কি করতে হবে? বৃক্ষরোপণ করতে হবে। দেখো বাংলাদেশের কোন ঋতুতে নদী ভাঙন হয়? সহজ, কোন ঋতুতে হয়? বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হলে তোমার নদী ভাঙন হবে। বৃষ্টিপাত হয় কোন তোমার সিজনে, কোন ঋতুতে বলো? বর্ষাকালে। বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে কি হবে? বর্ষা ঋতুতে আমাদের নদী ভাঙন হবে। তারপর দেখো আমাদের যে দেশে দুর্যোগের ক্ষয়ক্ষতি বেশি হয় কোন অঞ্চলে? কোন অঞ্চলগুলোয় আমাদের দুর্যোগের ক্ষয়ক্ষতিটা বেশি হয়? পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, পাহাড়ি অঞ্চল নাকি উপকূলীয় অঞ্চল? অবশ্যই এটা আমাদের কি উপকূলীয় অঞ্চল। সুনামি হোক যেটাই হোক, এই উপকূলবর্তী অঞ্চলে যারা থাকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কি হয়? বেশি হয় তুলনামূলক। তাদের উপর কিন্তু আগে আঘাত হানে। তোমরা দেখো সুনামি যদি আসে, অবশ্যই যারা উপকূলবর্তী অঞ্চলে আছে তারা তো একদম শেষ। বড় সুনামি যদি হয় তো কি কারা? এটা হচ্ছে উপকূলীয় অঞ্চলে যারা থাকে তাদের ক্ষয়ক্ষতি বেশি হয়। ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় কোন অঞ্চলে? অর্থাৎ ঘূর্ণিঝড় যেটা এটার উৎপত্তি হয় কোন অঞ্চলে? পশ্চিম, উত্তর, পাহাড়ি অঞ্চল নাকি উপকূলীয় অঞ্চলে? এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, ভালোভাবে বইটা আরেকবার পড়তে হবে যে কোন কোন অঞ্চলে বেশি হয়, কোনটা প্রাকৃতিক দুর্যোগ, তোমার মানবসৃষ্ট দুর্যোগ কেন হয়, কারণগুলোর থেকে রক্ষা পাওয়ার উপায়, এগুলো একটু আমাদের পড়তে হবে। এবং তোমার এটা সিকিউ এমসিকিউ দুটোর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ে নিবে। দেখো সঠিক আনসার কি হবে? পাহাড়ি অঞ্চলে। ঘূর্ণিঝড়টা কোথায় হয়? পাহাড়ি অঞ্চলে আমাদের বেশি হয়। 11তে কি আছে? পানির অভাবজনিত অবস্থাকে কি বলে? এটা তো জানা কথা। পানির অভাবে কি হয়? জলাবদ্ধতা। জলাবদ্ধতা কি? অনেক জল যখন এক জায়গায় আবদ্ধ হয়ে পড়বে এটা জলাবদ্ধতা। এটা তো জলের অভাব না, তোমার পানির অভাব না, শুষ্কতা, খরা, নদী ভাঙন। সঠিক আনসার কি হবে আমাদের?
খরা। পানির অভাবজনিত অবস্থাকে কি বলবো আমরা? খরা। এটা খরার সংজ্ঞা, ঠিক আছে। পানির অভাবজনিত অবস্থাকে আমাদের কি বলবো? খরা। এটা তোমার জ্ঞানমূলক কোশ্চেনেও দিয়ে দিতে পারে যে পানির অভাবজনিত অবস্থাকে আমরা কি বলতে পারি, বা পানির অভাবজনিত বা খরা কাকে বলে, জ্ঞানমূলকের জন্য। তারপর দেখো 12 নম্বরে কি আছে? কেন্দ্রমুখী বায়ুরূপে পরিচিত কোনটি? কেন্দ্রমুখী যে বায়ু, এটা কোনটি পরিচিত? বন্যা, খরা, ঘূর্ণিঝড় নাকি নদী? বায়ুর সাথে কোনটির সম্পর্ক? ঘূর্ণিঝড়। অবশ্যই কি হবে? ঘূর্ণিঝড়ের আরেক নাম কি? কেন্দ্রমুখী বায়ুরূপ, ঠিক আছে। 13তে কি আছে? জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় কোনটির ফলে? জলোচ্ছ্বাস কি, এটা তো তোমরা জানো। এটা সৃষ্টি হয় কোনটির ফলে? খরা, সমুদ্রে ভূমিকম্প, বন্যা নাকি তোমার নদী ভাঙন? কোনটির ফলে আমাদের কি জলোচ্ছ্বাস দেখা যায়? এটার সঠিক অ্যান্সার হচ্ছে সমুদ্রে যখন ভূমিকম্প হয় তখন আমাদের কি হয়? জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, ঠিক আছে। সহজ সহজ। স্পার্শো ভূ উপগ্রহের মাধ্যমে নিয়মিত কিসের চিত্র সরবরাহ করে? বলো। স্পার্শো ভূ উপগ্রহের মাধ্যমে আমাদের নিয়মিত কিসের চিত্র সরবরাহ করে? সমুদ্রের, বৃষ্টির, মেঘের নাকি নদীর? এটা হচ্ছে আমাদের মেঘের, ঠিক আছে। তারপর দেখো মাটি দূষণের কারণগুলো কি কি, বা কি কি কারণে আমাদের মাটির দূষণ প্রধানত হয়ে থাকে। এখানে অপশনে কি কি দেওয়া আছে? সীসা এবং পারদ, কীটনাশক, সার আর প্লাস্টিক। কোনটির কারণে আমাদের মাটি দূষণ হয়? বলো। কোন কোন এখানে কয়টার মধ্যে জন্য আমাদের মাটি দূষণ হয়? সীসা, পারদ, কীটনাশক, সার, প্লাস্টিক। সহজ বিষয়। অবশ্যই এটা কি আমাদের তিনটাই হবে। সীসা, পারদ, কীটনাশক, প্লাস্টিক তো জানোই কতটা ক্ষতিকর। 16তে কি আছে? গাছপালা কাটার ফলে কি হয়? বৃষ্টিপাত কমে যায়, খরার প্রকোপ বৃদ্ধি পায়, জনসংখ্যা হ্রাস পায়। শেষেরটা তো অযৌক্তিক, এটা তো দেখলেই বোঝা যায় কি হবে। কি হবে এটা? বৃষ্টিপাত কমে যাবে এবং খরার প্রকোপ বৃদ্ধি পাবে। দেখো পরিবেশ দূষণ প্রতিরোধের উপায় হলো কি? পরিবেশ দূষণ যে প্রতিরোধ, এটার উপায় কি? বৃক্ষকর্তন করা, বনাঞ্চল রক্ষার আইন প্রণয়ন, জনগণকে সচেতন করা। কোনটি? দেখো এখন কি হবে আমাদের? এটা সঠিক অ্যান্সার হবে 2 আর 3, যে বনাঞ্চলের রক্ষার আইন প্রণয়ন করতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের তোমার 10ম অধ্যায়। এখন দেখবো আমরা কি একাদশ অধ্যায়, 11 অধ্যায়। 11 অধ্যায় কি আছে? দেশের ঐতিহ্যবাহী বস্ত্র। আমি বলেছিলাম যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের সিকিউ এমসিকিউর জন্য। এখান থেকে তোমাকে দিবে উদ্দীপক, এখানে গঘের জন্য তোমাকে একটা দিবে যে কোন শাড়ি কোন বস্ত্র নির্দেশ করছে, বা কারা, এরা কি, এদের কিভাবে উৎপাদন করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কত অধ্যায়? এটা হচ্ছে আমাদের একাদশ অধ্যায়, 11 অধ্যায়। তো এটা আমরা ভালো মতো পড়বো, এখান থেকে তোমাকে দিবেই। তারপর দেখো চাকমা মহিলাদের ব্যবহার যে পোশাক কোনটি? কোন পোশাকটা চাকমা মহিলারা বেশি পরিধান করে থাকে? কি আছে? অহিং, খাবং, কাজিমপিন নাকি লাহিং? কোনটি আমাদের চাকমা তোমার মহিলারা পরে থাকে? কোন পোশাকটি? তাদের নাম কি? তো দেখো এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে আমাদের কি? খাবাং। চাকমা মহিলাদের যে ব্যবহার যে পোশাক, এই ব্যবহার যে পোশাকের নাম হচ্ছে খাবাং, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। দেখো প্রাচীনকালে জামদানি উৎপাদন কেন্দ্র কোথায় ছিল? ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ সবগুলো এখান থেকে দিবে। যে প্রাচীনকালে জামদানি উৎপাদন কেন্দ্র কোথায় ছিল? মিরপুর, সোনারগাঁও, ডেমরা নাকি টাঙ্গাইল? কোথায়? সঠিক অ্যান্সার কি হবে? এটা সবাই জানি আমরা, সোনারগাঁও। সোনারগাঁও আমাদের কি জামদানি উৎপাদনের কেন্দ্র ছিল।
3 নাম্বার দেখো, যে কোন আন্দোলনের ফলে তাঁত বস্ত্র ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে? কোন আন্দোলনের ফলে আমাদের তাঁত বস্ত্র এটা আমাদের কি ধীরে ধীরে আমাদের কি জনপ্রিয় হতে থাকে? কোন আন্দোলনের ফলে? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, সিপাহী আন্দোলন নাকি স্বাধীনতা আন্দোলন? কোন আন্দোলনের ফলে? সঠিক অ্যান্সার কি? এটা হচ্ছে আমাদের সব বইয়ে দেওয়া আছে, সুন্দর করে পড়তে হবে। স্বদেশী আন্দোলনের পরে আর স্বদেশী আন্দোলন হওয়ার পরে থেকেই আমাদের তাঁত বস্ত্র যেটা এটার কি জনপ্রিয়তা বাড়তে থাকে। তারপরে আছে কি মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত হওয়ার কারণ কি? আমাদের যে মসলিন শাড়ি এটা কিন্তু অনেক আগে থেকেই অনেক জনপ্রিয়। এই জনপ্রিয় হওয়ার কারণটা কি আসলে? ক মোগলদের ব্যবহারের জন্য, ব্রিটিশ কর্তৃক বিলুপ্ত করার চেষ্টার জন্য, মিহি সুতা তৈরি জমিনের সূক্ষ্ম কারুকার্যের জন্য, নাকি মহাত্মা গান্ধীর ব্যবহারের জন্য? এটা বোঝা যাচ্ছে কোনটির জন্য। এটা হচ্ছে আমাদের কিসের জন্য? মিহি সুতা তৈরি তোমার জমিনের সূক্ষ্ম কারুকার্যের জন্য আমাদের কি আমাদের যে মসলিন কাপড় এটা পৃথিবী বিখ্যাত। মনমোহন বসাক কোন শাড়ির তোমার তাঁতি ছিলেন? এটা কিন্তু মনমোহন বসাক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কোথায় কিভাবে কি শুরু করে কোথার তোমার তাঁতি ছিল, কোনটা করতো, কোথার তাঁতি ছিল? এটা হচ্ছে টাঙ্গাইলি সিল্ক, যেটা এটার তাঁতি ছিল। ইনি এটার টাঙ্গাইলি সিল্কের সূচনা করে এবং পরবর্তীতে উনি ইন্ডিয়া চলে যায়। তো উনি যে এটার সূচনা করে, কিভাবে করে, কেমনি কি করে, আবার চলে যায় কেন, এখন কারা এটা করতেছে, রানিং আছে কিনা, এই বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। এটা তোমার কি ঘয়ে দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের সিল্ক। মন বসাকটা ভালো মতো পড়বা। টাঙ্গাইল শাড়ি কোন বুননে তৈরি হয়? বলো। সাদা সিদের, তোমার টুইল, স্যাটিন নাকি জিগজ্যাগ? কোন বুননে হয় টাঙ্গাইল শাড়ি, যেটা টাঙ্গাইল সিল্ক, যেটা কোন বুননে হয়? এটা হচ্ছে আমাদের কি সাদা সিদে তোমার বুনন, এটাই হয়। সাদা সিদে বুননে আমাদের টাঙ্গাইলের সিল্ক যেটা এটা বানানো হয়। তারপর আছে রেশম সুতার উৎপত্তি কোনটি থেকে? এটা আমরা সবাই জানি কম বেশি, যে রেশম সুতার উৎপত্তি কোনটি থেকে? মশিনা গাছ, ভেড়ার লোম, গুটি পোকা, পাট গাছের বাকল? সব থেকে সহজ কোশ্চেন, এটা আমরা সবাই জানি যে এটা কোথা থেকে হয়। আমাদের রেশম সুতা আমাদের গুটি পোকা থেকে হয়, ঠিক আছে? তারপর দেখো রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমাদের যে রেশম গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, কুষ্টিয়া নাকি রাজশাহী? কোথায় আমাদের যে রেশম গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত, কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা তোমাদের জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমার জ্ঞানমূলকের জন্য বই থেকে সুন্দর করে দেখে নিবা। আর এটার উত্তর দাও যে এটা কোথায় অবস্থিত। এটা হচ্ছে আমাদের রাজশাহীতে অবস্থিত, রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তারপর হচ্ছে বেনারসি শাড়ি তৈরিতে কোন সুতা ব্যবহৃত হয়? আমাদের যে বেনারসি শাড়ি, এই শাড়ি তৈরির জন্য কোন সুতা ব্যবহৃত হয়? রেশম, পশম, উল নাকি সুতি? বলো। এটা হচ্ছে আমাদের কি বেনারসি শাড়ি। বেনারসি শাড়ির জন্য কোন সুতা ব্যবহৃত হয়? কোন সুতা দিয়ে আমাদের কি বেনারসি শাড়ি যেটা এটা উৎপাদন বা বানানো হয়? দেখো এটা সঠিক অ্যান্সার কি হবে আমাদের? রেশম। রেশম সুতা দিয়ে আমাদের কি বেনারসি শাড়ি তৈরি করা হয়। খদ্দর কোন শব্দ থেকে এসছে? বলো। খদ্দর পাঞ্জাবি, গুজরাটি, ল্যাটিন নাকি পর্তুগিজ? এটা বাংলায়ও আছে, বাংলায়ও ছিল তোমাদের 9-10 বইয়ে। খদ্দর, হরতাল, এটা তোমাদের কোন শব্দ থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে? বলো খদ্দর কোনটা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের কি গুজরাটি শব্দ থেকে আসছে, খদ্দর, হরতাল, এটা দুইটা। অভিজাত খাসিয়া সম্প্রদায়ের কাপড় কোনটি? আমরা যে অভিজাত খাসিয়া সম্প্রদায়, ঠিক আছে, এদের কি কাপড় কোনটি? এরা কোন কাপড় তৈরি করে বা পরে? খাসিয়া সম্প্রদায় যারা আছে তারা। দেখো এটা সঠিক উত্তর কি হবে? খাসিয়া সম্প্রদায়ের কোনটা? এটা হচ্ছে রেশম। অভিজাত খাসিয়া সম্প্রদায়ের কাপড় পরে কোনটা? রেশম কাপড়। তাহলে হচ্ছে কাজিম পিন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত পোশাক? আচ্ছা, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যারা পরিধান করে তার নাম কাজিম পিন। এভাবেও করতে পারে আর এভাবেও করতে পারে। কাজিম পিন তোমার কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত পোশাক?
চাকমা, খাসিয়া, রাখাইন নাকি মণিপুরি? কোন জাতীয়? এটা হচ্ছে আমাদের কি, যারা খাসিয়া সম্প্রদায় আছে তাদের যে পোশাক, তাদের নাম হচ্ছে আমাদের কি, কাজিম পিন। ঠিক আছে। খবং কিসের কাপড়? খবং যেটা, এটা কিসের কাপড়? কোমরের, মাথার, কামিজের নাকি ব্লাউজের? এটা হচ্ছে মাথার কাপড়, যে মাথায় দেয় যারা, ওটা হচ্ছে আমাদের কি, খবং। ওটার নাম হচ্ছে খবং। চাকমা মেয়েদের ব্যবহৃত শালের মতো পোশাককে কি বলে? চাকমা মেয়েদের শালের মতো দেখবে একটা পোশাক ওরা পরিধান করে, ওটাকে কি বলে? এই পোশাককে কি বলে? ইন্নাফি, পিনন, ফুল খাদি নাকি লইনা নেক? এই গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু কিছু হিন্ট আছে, এগুলো ওরা উদ্দীপকে দিয়ে দিবে। ঠিক আছে, যে একটা নাম দিয়ে বলবে যে ও তোমার এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের কি, ফুল খাদি। ঠিক আছে, ফুল খাদি। তো ফুল খাদি পরিধান করে। ঠিক আছে, উদ্দীপকে ওরা কোন জাতি গোষ্ঠী? ঠিক আছে, ওরা হচ্ছে কি, চাকমা। তো চাকমাটা করে, চাকমাদের পোশাক ধরন, ওদের কোন পোশাকের কি নাম, এটা একটু ব্যাখ্যা করতে বলবে, তখন আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু হিন্ট দেবে কিন্তু ওই যেরকম একটা দুইটা, ওটা দেখে আমাদের বুঝতে হবে। তাই যে ছোট ছোট হিন্টগুলা, যে কারা কি পরিধান করে, কোনটার কি নাম, এটা আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। জ্ঞানমূলকের জন্য হয়ে গেল, আমাদের জ্ঞান এমসিকিউর জন্য হয়ে গেল, আবার সিকিউ এমসিকিউর জন্য আমাদের কি বলে ওটার গ ঘর জন্য হয়ে গেল। তো এইগুলা আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপর দেখো, পোশাক পরিচ্ছদে চাকচিক্যের স্থান নেই কাদের? কারা চাকচিক্যওয়ালা পোশাক পরেন? সাঁওতাল, চাকমা, রাখাইন নাকি মণিপুরি? কারা, কাদের পোশাকে কোনো চাকচিক্য নেই? কারা সাধারণ, একদম সাধারণ পোশাক পরে? কারা? এরা হচ্ছে সাঁওতালরা। সাঁওতালদের পোশাকে কি, এরা পোশাক পরিচ্ছদে কোনো চাকচিক্য নেই, এরা সাধারণ পোশাক পরে থাকে, একদম সাধারণ। তারপর দেখবো 16, জামদানি নকশায় নতুন মাত্রা যোগ করেছে কি? জয়নুল আবেদিন, নভীর আহমেদ না কামরুল হাসান? কে কে বলো? এটা কি হবে আমাদের সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার 1 আর 3, জয়নুল আবেদিন এবং কামরুল হাসান কি জামদানি নকশায় একটা নতুন মাত্রা যোগ করেন। কে কে মনে রাখতে হবে? জয়নুল আবেদিন এবং কে? জয়নুল আবেদিন এবং কামরুল হাসান। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের স্বতন্ত্রগত দিক কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী যারা আছে তাদের কি, তাদের যে পোশাক পরিচ্ছদ বা স্বতন্ত্র দিক কোনটা? ঐতিহ্য, সংস্কৃতি নাকি ভাষা? কোনটা কোনটা, কোন দিক দিয়ে তারা স্বতন্ত্র? এটা হচ্ছে আমাদের কোন 3টা দিক দিয়ে, ঐতিহ্যগত, সংস্কৃতিগত এবং ভাষাগত। ওদের ঐতিহ্য আলাদা, সংস্কৃতি আলাদা, ভাষাও আলাদা, তাই তারা 3 দিক থেকে কি স্বতন্ত্র। তারপর আছে আমাদের কি, মণিপুরি তাঁত পণ্যের চাহিদা থাকা সত্ত্বেও বাজারজাতের অন্তরায় কি? প্রয়োজনীয় পুঁজির অভাব, হচ্ছে তোমাদের দক্ষ শ্রমিকের অভাব, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। কোনটা কোনটা হবে? তো এটার সঠিক অ্যান্সার কি হবে আমাদের? 1 আর 3, প্রয়োজনীয় পুঁজির অভাবে এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবেই ওদের চাহিদা থাকা সত্ত্বেও বাজারজাত হচ্ছে না। দক্ষ শ্রমিক আছে, তারা বানাতে পারে, সবকিছুই ঠিক আছে, কিন্তু যে সরকারি যে প্রয়োজনীয় পুঁজি, এটা পুঁজির দরকার হয়। ঠিক আছে, পুঁজির দরকার, পুঁজিটা নাই, এবং সরকারি যে আগ্রহ বা পৃষ্ঠপোষকতা ওটা নাই, এই কারণে এদেরটা কি বাজারজাত হচ্ছে না। এই গেল আমাদের 11 অধ্যায়। এখন চলে যাবো আমরা কি 12 অধ্যায়। তো আশা করি এই পর্যন্ত কোনো তোমাদের কোশ্চেন নেই। তো আমরা দেখো 12 অধ্যায় এখন কি দেখবো? 12 অধ্যায়ের 1 নম্বরে কি আছে আমাদের? একটি কামিজের আকার কোন ধরনের ডিজাইন? বলো, ডিজাইন স্টাইল যে অধ্যায় আছে আমাদের 12 অধ্যায়, এটা নিয়ে আলোচনা করব।
তো একে কি আছে আমাদের, একটি কামিজের আকার কোন ধরনের ডিজাইন? সজ্জামূলক, প্রাকৃতিক, গঠনমূলক নাকি বিমূর্ত? কোনটি? এটা কামিজের ডিজাইন কোন ধরনের আকার, কোন ধরনের ডিজাইন হবে? এই ডিজাইনের অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে? এমসিকিউ বেশি আসবে, সিকিউর আসার সম্ভাবনা কম। তো তোরা এমসিকিউর জন্য ভালো করে 2-3 বার পড়ে নিবা, দেখবা কমন পড়বে, 1-2টা আসলে ওটা কমন পড়বে। তো দেখো 1 নম্বরের অ্যান্সার দেখবে এবার। 1 নম্বরের অ্যান্সার কি হবে? গঠনমূলক, ঠিক আছে, গঠনমূলক ডিজাইন। ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটি পতন হয়? ক্রেতার চাহিদা শেষ, তারপর কোনটার পতন হয়ে যাবে? স্টাইল, ফ্যাশন, সজ্জামূলক ডিজাইন নাকি গঠনমূলক ডিজাইন? বলো, ক্রেতার চাহিদার সাথে সাথে কোনটির পতন হয়? এটা কি? এটা হচ্ছে আমাদের কি? ফ্যাশন। ফ্যাশন কি? ফ্যাশন আর স্টাইলটা কি? ফ্যাশন হচ্ছে কি, ধরো বাজারে একটা ড্রেস আসছে, যেমন পাখির ড্রেস আসছিল যখন সারা নাটক হতো, অবশ্যই তোমরা জানো যে সেখানে নাটক হতো, পাখির ড্রেস বের হয়েছে, সবাই পাখির ড্রেস কিনতেছে 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 কিনতেছে। তো একবার বাজারে স্টক শেষ, কোনো আর পাখি জামা নেই। একটা মেয়ে কিনতে গেছে, তো বলে যে পাখি জামা আছে, নাই। সে বাড়ি এসে কি করছে? সুইসাইড করছে, ঠিক আছে? এরকম। তো একটা টাইমে কি হলো, পাখি ড্রেসের এত চলন, একটা টাইমে ক্রেতা আর কিনে না, চলন শেষ। আর ওদের কি, আমাদের কি, চলন ক্রেতার চাহিদা শেষ এবং আমাদের ফ্যাশনও শেষ। এই যে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট বাজারে যখন কিছু সংখ্যক মানুষ একটা নির্দিষ্ট কি তোমার সাজসজ্জা বা নির্দিষ্ট স্টাইল ফলো করে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা ফ্যাশন বলবো, ঠিক আছে? আর এই ফ্যাশনটা কি স্বল্পস্থায়ী হবে। ফ্যাশনটা কি স্বল্পস্থায়ী হবে। একটা বাজারে প্রচলন উঠলো যে এই ড্রেসটা তো সুন্দর, নতুন ড্রেস, ঠিক আছে? তো এটা সবাই কিনতেছে, এটা স্টাইল, এটা তোমার একটা ফ্যাশন বের হয়ে গেল। এটা এক সময় শেষ হয়ে যাবে, তার চাহিদা যখন শেষ হয়ে যাবে, ফ্যাশনও তখন শেষ হয়ে যাবে। আর স্টাইলটা কি? এটা মানুষ নিজের একটা, প্রত্যেকটা ব্যক্তির স্বতন্ত্র জিনিস, প্রত্যেকটা মানুষের স্টাইল আলাদা, ঠিক আছে? এটা কি জন্মগতভাবে থাকে, আস্তে আস্তে এটা চেঞ্জ হয় না, বাট এটা জন্মগতভাবে মানুষের থাকে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা তোমার এটা থাকে মানুষের মধ্যে। তো এটা হচ্ছে স্টাইল ইয়া নাই, অন্ত নেই, এটা মানুষের মধ্যে থাকে, একটা ব্যক্তির নিজস্ব একটা স্বতন্ত্র বিষয়। আর স্টাইলটা কি, ফ্যাশনটা কি? ফ্যাশন হচ্ছে প্রচলিত কোনো ড্রেস, প্রচলিত যে কোনো কিছু, ওটা হচ্ছে আমাদের কি? ফ্যাশন, যেটা ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ফ্যাশনও শেষ হয়ে যায়, ঠিক আছে? তারপর আছে পোশাকের ক্ষেত্রে প্রথম কিসের আবির্ভাব ঘটে? পোশাকের ক্ষেত্রে প্রথম কিসের আবির্ভাব ঘটে? স্টাইল, ডিজাইন, ফ্যাশন নাকি ড্রাফটিং? কোনটির? বলো কোনটির? এটা হচ্ছে আমাদের কি? ফ্যাশন। পোশাকের ক্ষেত্রে প্রথম কিসের আবির্ভাব ঘটে? এটা হচ্ছে ফ্যাশনের আবির্ভাব ঘটে। তারপর দেখবো আমরা 4, কোনটি যুগধর্মী স্টাইল? যুগধর্মী স্টাইল কোনটি? সংস্কৃতি, ডিজাইন, ফ্যাশন নাকি স্টাইল? বলো, সংস্কৃতি, ডিজাইন, ফ্যাশন, স্টাইল, কোনটি যুগধর্মী? যুগের সাথে তাল মিলিয়ে যে কোনটি আসে? এটা হচ্ছে আমাদের কি, যেটা বললাম, আমাদের ফ্যাশনটা যুগধর্মী। ওই টাইমে তোমার পাখি ড্রেস প্রচলন ছিল, তারপরে নেক্সটে আর একটা ফ্যাশন চলে আসছে, তারপরে আসছে তোমার ওই যে কি বলে, ওই ছেলেরা পরে না এখানে টেডি তোমার জ্যাকেট না কি যেন একটা, ছেলেরা সাপড়ি বলে ওদের, তো আমি ঠিক জানি না। তো ওটা হচ্ছে একটা কি ফ্যাশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যুগধর্মী, এক এক যুগের এক এক ফ্যাশন। তারপর দেখো, সব সমাজে কোনটি বিরাজমান থাকে? ফ্যাশন, স্টাইল, ডিজাইন নাকি পরিচ্ছদ? এটা হচ্ছে কিন্তু সমাজের কথা বলছে।
সব সমাজে কোনটি বিদ্যমান থাকে? সব সমাজে আমাদের কি বিদ্যমান থাকে? ফ্যাশন বিদ্যমান থাকে। সব সমাজেই নিজস্ব একটা কি ফ্যাশন থাকে বা নির্দিষ্ট একটা স্টাইল তারা ফলো করে। তাহলে দেখো সমাজে কিসের আবির্ভাব খুব সহজেই ঘটে? ডিজাইন, স্টাইল, সভ্যতা নাকি ফ্যাশন? অবশ্যই এটা ফ্যাশন। সব সহজ কোশ্চেন। দেখো একটি নির্দিষ্ট স্থানে যে প্রবণতা প্রশংসিত হয় তাকে কি বলে? একটা নির্দিষ্ট স্থানে যে প্রবণতা প্রশংসিত হয় বা অধিক মানুষ পছন্দ করে, অধিক মানুষ ফলো করে, তাকে আমরা কি বলবো? অবশ্যই তাকে আমরা ফ্যাশন বলবো। কোনটি বিলুপ্ত হতে পারে? কোনটি বিলুপ্ত হতে পারে? ফ্যাশন। ফ্যাশন বিলুপ্ত হতে পারবে কিন্তু স্টাইল কখনো বিলুপ্ত হবে না। এটা প্রতিটি মানুষের আলাদা আলাদা, ঠিক আছে? তারপর দেখো এটা হচ্ছে বললামই ফ্যাশন। তারপর আছে ফ্যাশন। ফ্যাশনে তোমার সৌন্দর্যের চেয়ে কিসের গুরুত্ব বেশি? ফ্যাশনে তোমার সৌন্দর্য থেকে কোনটির গুরুত্ব বেশি দেওয়া হয়? এটা হচ্ছে যোগান, তোমার ভারসাম্য, চাহিদা নাকি কাঁচামাল? এটা হচ্ছে আমাদের কি চাহিদা। অর্থাৎ সবাই কিনতেছে এক ড্রেস, অর্থাৎ এই ঈদে সবাই এই ড্রেস কিনতেছে, আমি ওই ড্রেস কিনবো। এটা হচ্ছে চাহিদা। যেটা চাহিদা বেশি ওটা হচ্ছে আমাদের কি ফ্যাশনের মধ্যে আমি ধরতে পারবো। ফ্যাশনের বৈশিষ্ট্য কোনটি? দীর্ঘস্থায়ী, সব সমাজে বিদ্যমান, চাহিদার গুরুত্ব কম নাকি অসহযোগিতামূলক? ফ্যাশনের একটা বৈশিষ্ট্য চাইছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সব সমাজেই বিদ্যমান থাকে। সব সমাজে একটা ফ্যাশন কি বিদ্যমান থাকে। আর আছে ফ্যাশনের উদ্ভব হয় কোন ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে? ফ্যাশনের যে উদ্ভব হয় এটা কোন ক্রিয়াকলাপের উপরে ভিত্তি করে হয়? এটা হচ্ছে শৈল্পিক, নিজস্ব, গ্রহণযোগ্য নাকি পুরনো? কোনটির উপরে? এটা হচ্ছে আমাদের শৈল্পিক। শৈল্পিক দিক দিয়ে আমাদের হয়। তারপর দেখো ফ্যাশন স্টাইলে কোন রূপটি বহন করে? বাহ্যিক, অভ্যন্তরীণ, জীবন্ত নাকি অলংকারিক? ফ্যাশন, আমরা যে স্টাইল, ফ্যাশন কিন্তু প্রচলিত যে কোনো একটা কিছু। ফ্যাশন আর স্টাইল, স্টাইল কি আমাদের কি ব্যক্তি নিজস্ব একটা স্টাইল থাকে সবার। এই ফ্যাশন স্টাইলে কোন রূপটি বহন করে? বাহ্যিক, অভ্যন্তরীণ, জীবন্ত নাকি অলংকারিক? সঠিক আনসার কি হবে? সঠিক অ্যান্সার হবে আমাদের জীবন্ত। জীবন্ত যে রূপটি ওটা বহন করে। তারপর দেখো ফ্যাশন কিভাবে পরিবর্তিত হয়? গঠনমূলকভাবে, ধীরগতিতে, নতুনত্ব নিয়ে নাকি চক্রাকারে? এটা হচ্ছে আমাদের কি চক্রাকারে প্রবর্তিত হয়। অর্থাৎ ফ্যাশন একটা আসছে, কয়েকদিন পরে ফ্যাশন ওটা চলে যাবে, আবার একটা আসবে, আবার ওটা চলে যাবে, আবার একটা আসবে, আবার চলে যাবে, আবার একটা আসবে, আবার চলে যাবে। এভাবে কি এরা চক্রাকারে পরিবর্তিত হয়। তারপর দেখো অভিজাত সম্প্রদায়ের ফ্যাশনকে কোন ফ্যাশন বলে? অভিজাতদের যে ফ্যাশন, এদের যে ফ্যাশন এটাকে কি ফ্যাশন বলে? অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, যুগোপযোগী নাকি অভিজাত? এটা হচ্ছে আমাদের কি সাম্প্রদায়িক ফ্যাশন। তারপর আছে সৌন্দর্য বিকাশের গুপ্ত রহস্য কি? সৌন্দর্য বিকাশের গুপ্ত রহস্য কি আমাদের? বলো। এটা হচ্ছে স্টাইল। দেখবা যে অনেকে নিজস্ব স্টাইল নিয়ে থাকে, ঠিক আছে? তো নিজের সৌন্দর্য বৃদ্ধি করে স্টাইল। ভালো একটা ড্রেস পরলে, ভালোভাবে চুলটা ঠিক করলে, হ্যাঁ, বা চশমা নিলে, যেটাই হোক, নিজস্ব স্টাইলে যখন আমাদের নিজস্ব স্টাইলে যখন আমরা চলাফেরা করি তখন আমাদের কি এটি সৌন্দর্য বৃদ্ধি করবে। তারপর দেখো স্টাইল বলতে কি বোঝায়? স্টাইল বলতে আমাদের কি যুগধর্মী ফ্যাশন, ব্যক্তি নিজস্ব চিন্তা, আর তোমার হচ্ছে প্রচলিত পদ্ধতি নাকি ফ্যাশন প্রবণতা? কোনটি? স্টাইল বলতে আমরা কি বুঝি? স্টাইল কি ব্যক্তি নিজস্ব চিন্তা। প্রথমে দেখলাম ফ্যাশন, ফ্যাশন কিন্তু না, ওটা যুগোপযোগী একটা চিন্তা, যেটা চাহিদা বেশি মানুষ ওটা ফলো করে, সেটাই একটা কি ফ্যাশন। আর আমাদের স্টাইলটা কি? স্টাইলটা হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা, ঠিক আছে? একটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আলাদা আলাদা ভাবে থাকে। তারপর দেখো বিলুপ্ত হয় না কোনটি? কোনটি বিলুপ্ত হবে না? স্টাইল কখনো কি বিলুপ্ত হবে না, ফ্যাশন বিলুপ্ত হয়ে যাবে। ফ্যাশন একটা আসবে, একটা যাবে, একটা আসবে, একটা যাবে, বিলুপ্ত হয়ে যাবে। বাট স্টাইল কি কখনো বিলুপ্ত হবে না। কোনটির সাথে স্টাইলের কোনো সম্পর্ক নেই? বলো কোনটির সাথে? সংস্কৃতি, অপসংস্কৃতি, চাহিদা নাকি ব্যক্তিত্ব? কোনটির উপর? সঠিক অ্যান্সার কি হবে আমাদের? এটা হচ্ছে আমাদের অপসংস্কৃতি, কোনো সম্পর্ক নেই। তারপর দেখো কোনটি বস্তুর বাহ্যিক আকার? একটা বস্তুর বাহ্যিক আকার কোনটি? এটা হচ্ছে আমাদের কি ফ্যাশন, স্টাইল, ডিজাইন নাকি গঠন? এটা হচ্ছে আমাদের ডিজাইন। ডিজাইন হচ্ছে একটা বস্তুর বাহ্যিক যে আকার, এই ডিজাইন। যেমন জামার ডিজাইন আছে, তারপরে যে কোনো জিনিসের ডিজাইন। পোশাক মানুষের কি ধরনের চাহিদা?
যৌগিক, মৌলিক, মিশ্র নাকি যৌগ? কোন ধরনের চাহিদা পোশাক? বলো। পোশাকটা হচ্ছে আমাদের কি মৌলিক চাহিদা। তা তো ব্যক্তির সৃজনশীলতা প্রকাশ পায় কোন ডিজাইনের মাধ্যমে? গঠনমূলক, বৈচিত্র্যমূলক, সজ্জামূলক নাকি পরিবর্তনমূলক? ব্যক্তির সৃজনশীলতা প্রকাশ যায় কোন ডিজাইনের মাধ্যমে? সৃজনশীলতা হচ্ছে সজ্জামূলক যে ডিজাইন, এটির মাধ্যমে কি প্রকাশ পায়। তারপর দেখো সংঘবদ্ধ ও সংগঠিত পরিকল্পনা কোনটি? এটা হচ্ছে আমাদের কি 22 নম্বর, যে সংঘবদ্ধ সংগঠিত পরিকল্পনা কোনটি? ফ্যাশন, স্টাইল, ডিজাইন নাকি পোশাক? এটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে। সংঘবদ্ধ তোমার সংগঠিত পরিকল্পনা, এটা তোমার জ্ঞানমূলকের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, জ্ঞানমূলক সিকিউ দুটার জন্যই। তোমরা এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসার, গ ঘ আসার সম্ভাবনা কম, কিন্তু তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য এটা এই অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট। এমসিকিউ এখান থেকে তোমাকে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংঘবদ্ধ সংগঠিত পরিকল্পনা কোনটি? এটি হচ্ছে আমাদের কি ডিজাইন। ডিজাইন বলতে কোন পরিকল্পনা বোঝায়? কোন পরিকল্পনা বোঝায়? হচ্ছে নিয়মতান্ত্রিক, প্রাকৃতিক, কৃত্রিম নাকি বাস্তব? কোন পরিকল্পনা? এটা হচ্ছে আমাদের কি নিয়মতান্ত্রিক একটা পরিকল্পনাকে বোঝায়। ডিজাইনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বলো, ডিজাইন কয় প্রকার? এটা না পড়লে পাওয়া যায় না। ডিজাইন প্রধানত তোমার 2 প্রকার। 25-এ কি আছে? প্রকৃতি থেকে প্রাপ্ত ডিজাইনকে কি ধরনের ডিজাইন বলে? প্রকৃতি থেকে প্রাপ্ত যে ডিজাইন, বিভিন্ন গাছপালা, সমুদ্র, তোমার হচ্ছে সমুদ্র হতে পারে, তারপরে পশু পাখি হতে পারে, এটা কোন ধরনের ডিজাইন? এটা হচ্ছে আমাদের কি বোঝা যাচ্ছে প্রাকৃতিক ডিজাইন। সহজ। আকর্ষণীয় পোশাক দ্বারা বস্ত্রশিল্পগুলো কাদের প্রভাবিত করে? বলো, আকর্ষণীয় পোশাক দ্বারা অবশ্যই আমাদের যারা তরুণীরা আছে তাদেরকে আকর্ষণীয় করে। আকর্ষণীয় পোশাক বা ডিজাইনটা যদি ভিন্ন হয়, সেটা কিন্তু তরুণীরা বেশি পছন্দ করে, ঠিক আছে। ফ্যাশনের বিলুপ্তি ঘটলে কি ঘটে? ফ্যাশনের যদি বিলুপ্তি ঘটে, হ্যাঁ, তাহলে কি হলে, মানে ফ্যাশনের বিলুপ্তিটা কিসের জন্য হয় আমাদের? এটা হচ্ছে আমাদের কি পতনের জন্য হয়। তারপর আছে সভ্যতার প্রধান নিদর্শন কোনটি? নিদর্শন কোনটি? সভ্যতার প্রধান নিদর্শন কোনটি? আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, দালান কোঠা নাকি মুদ্রা? এটা হচ্ছে আমাদের কি পোশাক পরিচ্ছদ। সভ্যতার প্রধান নিদর্শন কোনটি? পোশাক পরিচ্ছদ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সভ্যতার প্রধান নিদর্শন কি? 29-এ কি আছে? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কোনটির প্রসার ঘটেছে? কৃষির, শিল্পের, খাদ্যের নাকি বস্ত্রের? প্রযুক্তির উন্নয়নে কোনটি বেশি হয়েছে? অবশ্যই এটা বস্ত্রের, তোমার শিল্পের, বস্ত্র শিল্প যেটা, এটার শিল্পের যে বিকাশ, এটা বেশি ঘটছে বিজ্ঞান ও প্রযুক্তির কারণে। তো এই গেল আমাদের 12 অধ্যায়। এবার দেখবো 13 অধ্যায়। তো 13 অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা জানাও, দ্রুত জানাও 1 মিনিটের ভিতরে। তারপর আমরা 13 অধ্যায়ে চলে যাবো। 13 অধ্যায় কি প্র্যাকটিস করব। তো এটা কি আমরা পড়লাম হচ্ছে নবম, দশম, 11 এবং 12। এবার 13, 14, 15, 16 পড়লে শেষ হয়ে যাবে। দ্রুত জানাও কার কোনো সমস্যা আছে কিনা।
তো দেখো এখন আমরা 13 অধ্যায় নিয়ে আলোচনা করব, তোমাদের কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। দেখো এখন দেখবো আমরা কি 13 অধ্যায়। প্রথম কি আছে, প্রাকৃতিক রং কোনটি। এই যে রঙের অধ্যায়টা, এটা কিন্তু মৌলিক রং কয়টি আছে আমাদের, যে 3টি আছে, কি কি, ঠিক আছে। এখানে যে রঙগুলো এবং রঙগুলোর বর্ণনা, এটা নিয়ে আমাদের কি প্রাকৃতিক রং যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের কি ভালো একটা ধারণা রাখতে হবে। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। যে এখানে প্রাকৃতিক রং কোনটি, বলো। আয়রন, ন্যাফথল, অ্যাসিড নাকি ব্যাট, কোনটি আমাদের কি প্রাকৃতিক রং। এটা হচ্ছে আমাদের কি কোনটি, আয়রন। আয়রনটা হচ্ছে আমাদের কি প্রাকৃতিক রং। সুতি বস্ত্রের কোন রং স্থায়ী হয় না, অ্যাসিড রং, ভ্যাট রং, বেসিক রং নাকি ন্যাফথল রং, বলো। সুতি বস্ত্রে আমাদের কোন রং স্থায়ী হয় না। 2 নাম্বার অ্যান্সার করো। দেখো 2 এর সঠিক অ্যান্সার কি হবে, 2 এর সঠিক অ্যান্সার হবে আমাদের কি অ্যাসিড রং। অ্যাসিড রং আমাদের সুতি বস্ত্রে কি স্থায়ী হয় না। 3 নাম্বারে কি আছে, রেবার বস্ত্র ছাপার পদ্ধতি কোনটি। রেবার বস্ত্র আমাদের ছাপার পদ্ধতি কোনটি, স্ক্রিন, রোলার, ব্লক নাকি বাটিক, কোনটি। 3 নাম্বার অ্যান্সার করো দ্রুত। তো এটা দেখো সঠিক অ্যান্সার কি দেখবো আমরা, এটা রেবার বস্ত্র। রেবার বস্ত্র ছাপার পদ্ধতি কোনটি, এটা হচ্ছে আমাদের কি ব্লক পদ্ধতিতে আমাদের রেবার বস্ত্র ছাপানো হয়ে থাকে। তারপর দেখো ব্লক তৈরির জন্য প্রথম কাজ কোনটি, অর্থাৎ ব্লক তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের কোন কাজটি করতে হয়। কাঠের নকশা তৈরি করতে হয়, রঙের দ্রবণ তৈরি করতে হয়, টেবিলের কাপড় বিছানো হয় নাকি ব্লকের ছাপ দেওয়া হয়, কোনটি প্রথম করতে হয়। কোনটি করতে হয়, কাঠের নকশা তৈরি করতে হয়, অর্থাৎ যে নকশায় আমরা ব্লক প্রিন্টটা করব ওই কাঠে আমাদের কি নকশাটা করতে হয়, তারপর ওটা রং দিয়ে এভাবে ছাপা দেয়, ঠিক আছে। পাশে কি আছে, রং প্রয়োগ ও ছাপার কাজের মাধ্যমে বস্তুকে কি করা যায়, কি করা যায়, টেকসই, চিত্তাকর্ষক, উন্নত নাকি দামি, কোনটি করা যায়। একটা রং প্রয়োগ এবং ছাপার কাজ করে অবশ্যই বস্তুকে কি করা যাবে, আমাদের চিত্তাকর্ষক আমাদের করা যাবে, অর্থাৎ ওটা দেখতে আরো কি বেশি সুন্দর লাগবে, মানুষের আকর্ষণ কি বৃদ্ধি করবে ওখানে। তো এটা হচ্ছে আমাদের রং প্রয়োগ ও ছাপার কাজের, এটা সঠিক অ্যান্সার কি হবে, চিত্তাকর্ষক। তারপরে আছে 6 নম্বরে, রং প্রয়োগের ফলে বস্ত্রে সাধারণত আমাদের কি ঘটে। রং প্রয়োগ করার ফলে বস্ত্রে আমাদের সাধারণত কি ঘটে, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, বিকিরণ নাকি পরিচলন, কোনটি ঘটে, বলো। এটা হচ্ছে আমাদের রং প্রয়োগের ফলে আমাদের কি ঘটবে, আলোর আলোর প্রতিফলন ঘটবে রং প্রয়োগের ফলে। তারপর আছে বস্ত্রের তোমার ছাপা বলতে কি বোঝো, বস্ত্রের যে ছাপা দেয়া হয় এই ছাপা বলতে তুমি কি বোঝো। এটা হচ্ছে এক বা একাধিক বর্ণের সমারোহ, স্থায়িত্ব বৃদ্ধি করা, আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু বস্ত্র রং করা, কোনটি, বলো কোনটি। এটা হচ্ছে আমাদের এক বা একাধিক বর্ণের সমারোহ, ঠিক আছে। তারপর আছে বস্ত্র ছাপার পদ্ধতি কয়টি, এখন যে বস্ত্রে ছাপা দিবে এই ছাপার পদ্ধতি কয়টি, বলো। পদ্ধতি হচ্ছে কয়টি আমাদের, পদ্ধতি হচ্ছে আমাদের 3টি বস্ত্র ছাপার পদ্ধতি। 9 নম্বর অ্যান্সার করো, আজান দিচ্ছে, আজানের জন্য 2 মিনিট ব্রেক, ঠিক আছে। আজানের জন্য 2 মিনিট ব্রেক, তোমরা 9 নম্বর অ্যান্সার করতে থাকো।
দেখো, তো এখন হচ্ছে আমাদের বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের কারণটা কি? প্রথমে রং প্রক্রিয়া, আলোর প্রতিসরণ, অ্যাসিডের সংমিশ্রণ নাকি ফিটকিরির সংমিশ্রণ? কোনটির কারণে হয়? আলোর প্রতিসরণ, এটা হচ্ছে আমাদের রং প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের কারণটা কি? আমাদের রং প্রক্রিয়া। 10 কি আছে? ছাপার কাজে ব্যবহৃত হয় কোন রং? ম্যাট রং, তোমার মডার্ন রং, পিগমেন্ট রং নাকি বেসিক ডাই? কোনটি বলো? এটা হচ্ছে আমাদের পিগমেন্ট যে রংটা আছে, এই পিগমেন্ট রংটা ছাপার কাজে বিশেষ করে আমাদের ব্যবহার হয়ে থাকে। তারপরে দেখো, কোন রং বস্ত্রের উজ্জ্বলতা বাড়ায়? যে কোন রং কোনটা, বেসিক রং, পিগমেন্ট রং কোনটা, ঠিক আছে, কোনটা আলোর প্রতিসরণ ঘটায়, কি করে, এগুলো আমাদের কি ভালো করে মনে রাখতে হবে এমসিকিউর জন্য। ঠিক আছে, তো কোন রঙের বস্ত্রের উজ্জ্বলতা বাড়ায়? ডাইরেক্ট, বেসিক নাকি মডার্ন নাকি পিগমেন্ট? এটা হচ্ছে ডাইরেক্ট রং। এটা হচ্ছে বস্ত্রের যে উজ্জ্বলতা, এই উজ্জ্বলতাটা সাধারণত বাড়িয়ে থাকে। তারপর দেখো, কোন বস্ত্রে প্রত্যক্ষ বা ডাইরেক্ট রং বেশি পাকা হয়? কোন বস্ত্রে? সুতি, লিলেন, রেয়ন, রেশম নাকি পশম? কোনটি বলো? এটা হচ্ছে রেশম এবং পশম জাতীয় যে এই বস্ত্রটা, এখানে প্রত্যক্ষ বা ডাইরেক্ট রং করলে বেশি পাকা হয়। তারপর আছে দেখো, উদ্ভিজ ও প্রাণীজ উৎস ছাড়া ধাতব উৎস থেকে যে রং পাওয়া যায় তাকে কি রং বলে? প্রাকৃত, পিগমেন্ট, ধাতব নাকি আন্তর? কোনটি? এটা হচ্ছে উদ্ভিজ এবং প্রাণীজ উৎস ছাড়া ধাতব উৎস থেকে যে রঙগুলো পাওয়া যায় সেই রঙগুলোকে কি বলে? সেই রঙগুলোকে বলে হচ্ছে ধাতব রং। ঠিক আছে, তারপর আছে ক্ষার জাতীয় রং পানিতে দ্রবীভূত হওয়ার জন্য কি ব্যবহার করা হয়? যে ক্ষার জাতীয় রং, এটা পানিতে দ্রবীভূত হওয়ার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ক্ষয়ের, মর্ড্যান্ট, সালফিউরিক অ্যাসিড নাকি অ্যাসিডিক অ্যাসিড? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? অ্যাসিডিক অ্যাসিড। তারপর দেখো, নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? বস্ত্রে আস্তর জাতীয় রং ছাড়া সরাসরি প্রয়োগ করা যায় কোন রং? ভ্যাট রং, বিকশিত পিগমেন্ট নাকি প্রত্যক্ষ রং? কোন রংটা? এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ রং। তো এর আমরা 15টাই দেখবো, বাকিগুলো আর দেখবো না, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। বাকিগুলো তোমরা পিডিএফ দেখে সুন্দর করে আর 1-2বার পড়লেই সব মনে থাকবে। ঠিক আছে, এখান থেকে বেশিরভাগই কমন পাবে, কারণ এই সবগুলো তোমার বিগত বছরের যে কোশ্চেন এইগুলা, তারপরে হচ্ছে তোমার যে স্বনামধন্য যে তোমার কলেজগুলো আছে এখান থেকে, তারপর আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলো এখানে অ্যাড করে দিছি। তো এখান থেকে তুমি অবশ্যই কমন পাবে। দেখো 14 অধ্যায়, 14 অধ্যায়ে কি কি আছে আমাদের? প্রথমত যে সালোয়ারের রং এর সাথে তোমার ওড়নার রং মিলিয়ে পড়লে তোমার কি প্রকাশ পায়? প্রকাশ পায় কোনটি? অনুপাত, সমতা নাকি ছন্দ? সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পড়লে প্রকাশ পায় কি? অনুপাত, সমতা নাকি ছন্দ নাকি প্রাধান্য? কোনটি? এটা হচ্ছে আমাদের অনুপাত। ঠিক আছে, 1 নম্বরে, সরি। তারপর দেখো, কোনটির প্রয়োগ ছাড়া শিল্প আকর্ষণ হয় না? কোনটি প্রয়োগ ছাড়া আমাদের শিল্প কি আকর্ষণ হবে না? রং, রেখা, আকার নাকি শিল্পনীতি? কোনটি ছাড়া আকর্ষণ হবে না? অবশ্যই এটা কি? শিল্পনীতি আমাদের অনুসরণ করতে হবে। শিল্পনীতি ছাড়া শিল্প কখনোই আকর্ষণীয় দেখাবে না। ঠিক আছে, 3 নম্বরে কি আছে? কোনো বস্তুর সামগ্রিক গঠন প্রণালীকে কি বলে? একটা বস্তুর সামগ্রিক গঠন প্রণালী, এটাকে কি বলে? এটাকে বলে এটার আকার। যে একটা বস্তু বা একটা ফুলদানি, যেটাই বলে সামগ্রিক যে ইয়াটা তোমার গঠনটা, এটাকে কি বলে? বস্তুটার আকার। তো এটা সঠিক আনসার কি হবে? 3-এর সঠিক আনসার হবে কি? আকার। অর্থাৎ কোনো বস্তুর যে সামগ্রিক যে তোমার সামগ্রিক যে তোমার গঠনটা, সেটাই হচ্ছে হবে এটার আকার। 4 নম্বরে কি আছে? পোশাক কোন শিল্পের অন্তর্গত বলো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। পোশাক কোন শিল্পের অন্তর্গত? কারুশিল্প, চারুশিল্প, কুটির শিল্প নাকি অলংকারিক শিল্প? আলংকারিক শিল্প কোনটি? এটা হচ্ছে কারুশিল্প। ঠিক আছে, পোশাক শিল্পটা হচ্ছে আমাদের কারুশিল্পের মধ্যে পড়ে। 5 দেখো, কোন জিনিসকে সুন্দর করে ফুটিয়ে তোলাকে কি বলে? যদি কোনো জিনিসকে আমরা সুন্দর করে ফুটিয়ে তুলি তাকে আমরা কি বলবো? কর্মদক্ষতা, শিল্প, সৃজনশীলতা নাকি দক্ষতা? কোনটি বলতে পারি? কোনো জিনিসকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারি তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো শিল্প। যখন এখন তোমাকে তোমার জ্ঞানমূলকের কোশ্চেন করতে পারি শিল্প কাকে বলে, তখন
তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো জিনিসকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করাকে কি আমাদের কি বলবো, শিল্প বলবো। 6 কি আছে, ব্যক্তিকে মাধুর্যময় করে তোলা যায় কোনটি দ্বারা? একটা ব্যক্তি তোমার ব্যক্তিকে মাধুর্যময় করে তোলা যায় কোনটি দ্বারা? রং, রেখা, তোমার হচ্ছে আকার নাকি জমিন, কোনটি দ্বারা? এটা হচ্ছে আমার রং দ্বারা। এটা হচ্ছে তোমার বস্ত্রকে, ঠিক আছে, বস্ত্রকে মাধুর্যময় করা যায় কোনটি দ্বারা? রং দ্বারা। তারপর হচ্ছে কোন দিকটির প্রতি সবার দৃষ্টি রাখতে হয়? রং, আকার, নকশা নাকি সেলাই, কোনটির প্রতি আমাদের দৃষ্টি সবসময় রাখতে হয়? দেখো সঠিক অ্যান্সার কি হবে? রং। রঙের উপর আমাদের কি সবসময় দৃষ্টি রাখতে হবে। ওই রংটাই কিন্তু আমাদের কি আকর্ষণ করে বা চিত্তাকর্ষক করে তুলে কোনো বস্তুকে বা বস্ত্রকে, ঠিক আছে। এটা হলো 7। 8 কি আছে, ফর্সা মেয়ের জন্য কোন রং উপযোগী? একটা ফর্সা মেয়ে, তার জন্য কোন রং উপযোগী? সবার জন্য তো সব রং উপযোগী না। একটা কালো মেয়ে, ঠিক আছে, কালো মেয়েকে যদি তুমি একটা কালো জামা দাও, তাকে কি মানাবে? তাকে আরো বেশি কালো লাগবে। তাই এখন ফর্সা মেয়ের জন্য কোন রং উপযোগী? গাঢ়, উজ্জ্বল, সাদা নাকি হালকা, কোন রং? অবশ্যই তাকে হালকা রং দিতে হবে, ঠিক আছে। যখন তুমি গাঢ় রং দিবা, গাঢ় রং দিলে বেশি ফুটে উঠবে, কেমন যেন একটু অদ্ভুত লাগবে, বুঝছো। এই জন্য যারা সাদা তাদের হালকা রঙের জামা কাপড় বস্ত্র পরিধান করা উচিত, আর যারা কালো তাদেরকে একটু ব্রাইট টাইপ, ঠিক আছে। পোশাকের ডিজাইনের বৈচিত্র্য আনে কোনটি? আকার, মিল, রেখা, প্রাধান্য, কোনটি? মিল আনে হচ্ছে রেখা, অর্থাৎ পোশাকের ডিজাইনের তোমার বৈচিত্র্য আনবে কোনটি? রেখা। তারপর আছে হচ্ছে সৌন্দর্য ও নমনীয়তা। এটা হচ্ছে নমনীয়তা, ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে। নমনীয়তা বৃদ্ধি করে কোন রেখা? বক্র, তির্যক, কোনাকুনি নাকি সমান্তরাল, কোনটি? এটা হচ্ছে আমাদের বক্ররেখা, ঠিক আছে। সৌন্দর্য ও নমনীয়তা বৃদ্ধি করবে আমাদের বক্ররেখা। পোশাকে কোন রেখা বেশি ব্যবহৃত হলে চোখ আরামবোধ হয়? পোশাকে কোন রেখাগুলো ব্যবহার করলে চোখটা একটু আরামদায়ক, দেখতে আরামদায়ক লাগে? সোজা, তির্যক, বক্র নাকি জিগজ্যাগ, কোনটি? মানে চোখ আরামদায়ক হবে, এটা হচ্ছে আমাদের কি আরামবোধ হয় না, সরি, তার আরামবোধ হয় না, এটা হচ্ছে জিগজ্যাগ। সোজা, সোজাটা কি এরকম সোজা সোজা থাকবে বা এরকম সোজা লম্বা লম্বি ভাবে থাকবে, দেখতে কি চোখটা একটু স্বাভাবিক লাগে। তির্যক, তির্যক বলতে এরকম ভাবে থাকবে, ক্রস টাইপ সবটা, এটাও আরামদায়ক লাগে। বক্র, বক্র তুমি বলতে পারো এরকম 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 এরকম, এটাও বক্র লাগবে। জিগজ্যাগ, জিগজ্যাগ কি এরকম এরকম এরকম, ওটা কিন্তু দেখতে একটু কেমন যেন লাগে, আরামদায়ক লাগে না, তো এটা হচ্ছে আমাদের জিগজ্যাগ, ঘ। তারপর আছে কোন রেখা সাহস ও সততা প্রকাশ করে? তির্যক, বক্র, সমান্তরাল নাকি কি এটা খাড়া, কোনটা সাহস প্রকাশ করে? এটা হচ্ছে আমাদের কি হবে? খাড়া, ঠিক আছে। তারপর দেখো মসৃণ জমিনে রং করলে কিরূপ হয়? যখন একটা মসৃণ জমিনে আমরা রং করবো তখন কিরূপ হবে? চকচকে, হালকা, উজ্জ্বল নাকি ধূসর, কোনটি হতে হবে? এটা হচ্ছে চকচকে, ঠিক আছে। তারপর দেখো পোশাকে বিন্দুর পুনরাবৃত্তির মাধ্যমে কোনটি আনা যায়? জমিন, ছন্দ, রং নাকি আকার, কোনটি? এটা হচ্ছে আমাদের ছন্দ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট এই অধ্যায়ের, পরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। মানুষের ভাবাবেগ ও অনুভূতিতে নিবিড় সংযোগ সৃষ্টি করে কোনটি? রং, বিন্দু, রেখা নাকি আকার, কোনটি করে? এটা করে হচ্ছে আমাদের রং, ঠিক আছে। তারপর দেখো কোন রঙের পোশাক মনে প্রশান্তি আনে? নীল, লাল, হলুদ, সাদা, মনে প্রশান্তি আনে কোন রং, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে এই কোন রং বা কোনটা, এটা হচ্ছে তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু এমসিকিউতে বেশি আসে। মনে প্রশান্তি আনে হচ্ছে নীল রং। তারপর হচ্ছে কোন রং মনকে উৎফুল্ল করে? কোন রং? হলুদ রং। এগুলো আমাদের পড়তে হবে, তো আর বেশি দেখবো না, বাকিগুলো তোমরা দেখে নিবা, কারণ আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, সময় কম। এমসিকিউগুলা সুন্দর করে পিডিএফটা খুলে দেখবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে। যত প্র্যাকটিস করবা তত ভালো, তত মনে থাকবে, বা পাশাপাশি যদি বই পড়ো তাহলে তো কথাই নাই। এবার দেখবো আমরা কোন অধ্যায়? 15 অধ্যায়। দেখো 15 অধ্যায় কি আছে? কাদের উপরে মেরুদণ্ডের হাড় থেকে কোমর পর্যন্ত মাপকে কি বলে? বলো, এই যে মাপের অধ্যায়, এই মাপের অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না। দেখো এটা শেষ তো, বুঝছে। এই যে কাঁধের উপরে থেকে মেরুদণ্ডের হাড় পর্যন্ত, উপরে থেকে মেরুদণ্ডের যে হাড় পর্যন্ত যে মাপটা নেয়, এটা হচ্ছে আমাদের কি কোমর পর্যন্ত যে মাপটা নেয়, এটা হচ্ছে শেস্ত বলে। তারপরে ঘরে পোশাক তৈরি করে কোনটি সাশ্রয় করা যায়? সময়, কাপড়, অর্থে নাকি শ্রমের,
কোনটির? এটা হচ্ছে অর্থের। অর্থাৎ বাইরে যদি আমি পোশাক বানাতে যাই কি হবে, অতিরিক্ত টাকা লাগবে, তাকে টাকা দেওয়া লাগবে, মজুরি দেওয়া লাগবে। এক্ষেত্রে আমরা কি অর্থের তোমার অপচয় রোধ করতে পারি, সাশ্রয় করতে পারি অর্থ। সেলাই পরবর্তী আকৃতি প্রস্তুত করতে কিসের প্রয়োজন হয়? হাতে সেলাই দিতে হয়, মার দিতে হয়, কাপড় কাটতে হয়, নাকি চাপ দিতে হয়? কোনটি করতে হয়? নর্মালি যদি যাদের বাসি আমাদের গ্রামে যারা আছি বা শহরেও সবাই দেখবা একটা দুইটা করে সেলাই মেশিন রাখেন নিজেদের ছোটোখাটো কাজ করার জন্য, ঠিক আছে? তারা যাদের ঘরে আছে তারা তো অবশ্যই জানো এই সব বিষয়গুলো সহজ। তারা একবার চ্যাপ্টারটা পড়লে এখান থেকে যা আসুক তোমরা সব পারো, বুঝছো? এটা হচ্ছে চাপ দিতে হয়। তো এখান থেকে আর দেখবো না, এখন চলে যাব আমরা লাস্ট 16তম অধ্যায়। এখানে অনেকগুলো দেওয়া আছে 25+, ঠিক আছে? এমসিকিউ দেওয়া আছে 30+। এখানে অনেক এমসিকিউ, এগুলো দেখে নিবে, এর বাইরে বাইরে কিন্তু কিছু আসবে না। এটা 16 অধ্যায়। 16 অধ্যায় কি? উগ্র অপসারক কোনটি? উগ্র অপসারক কোনটি? বেসিক সোডা, অ্যামোনিয়া, ক্লোরিন, নাকি বোরাক্স? বলো, উগ্র অপসারক কোনটি? এটি হচ্ছে আমাদের কি? ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিন হচ্ছে আমাদের উগ্র অপসারক। তারপর দেখো, রক্তের দাগে গরম পানি ব্যবহার করলে কোনটি ঘটবে? রক্তের দাগে যখন আমরা গরম পানি ব্যবহার করব তখন কোনটি ঘটবে? দাগ কি স্থায়ী হবে, তোমার দাগ অপসারণ হবে, তোমার তত্ত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে, নাকি দাগ ছড়িয়ে যেতে পারে? যখন রক্তের দাগ, অর্থাৎ রক্তজাতীয় দাগ যখন কাপড়ে পড়বে তখন যখন গরম পানি ইউজ করবে তখন কি হবে? তখন দাগটা আরো কি স্থায়ী হবে গরম পানি দিলে। তারপর দেখো, জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে কি? অর্থাৎ জুসের দাগ যখন আমাদের কাপড়ে লাগে তখন আমাদের কি ব্যবহার করতে হবে? কার্পিন, অ্যালকোহল, ফ্রেশ চক, নাকি বোরাক্স দ্রবণ? কোনটি? তখন আমাদের কি ব্যবহার করতে হবে? বোরাক্স দ্রবণ। বোরাক্স দ্রবণটা ব্যবহার করলে ফল বা জুসের জাতীয় যে ইয়ার রং, এটা আমাদের কি অপসারণ হয়ে যাবে। তারপর দেখো, নিচের কোনটি তীব্র অপসারক? কাপড় কাচার সোডা, ভিনেগার, বোরাক্স, নাকি অ্যামোনিয়া? কোনটি? এটা হচ্ছে কি নিচের কোনটি তীব্র অপসারক? এটা হচ্ছে কাপড় কাচার যে সোডাটা আছে, ডিটারজেন্ট যেটা আছে, এটা তীব্র অপসারক। সবগুলো ময়লা চলে যায়, কঠিন দাগ যেটা ওটা বাদে। তারপর আছে, আমাদের পোশাকে অবাঞ্ছিত চিহ্নকে কি বলে? অবশ্যই দাগ বলে। অবাঞ্ছিত যে চিহ্ন এটাকে আমরা কি বলবো? দাগ, যেটা না চাইতেও আমরা আমাদের কাপড়ে পড়ে যায়। উৎস অনুসারে দাগগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়? অর্থাৎ উৎস অনুসারে আমাদের যে কাপড়ের দাগগুলো হয়ে থাকে এগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তো এটা হচ্ছে আমাদের 5 ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? কোন দাগ উত্তাপ পেলে তোমার পোশাকে স্থায়ীভাবে লেগে যায়? কোন দাগ? কোন দাগটা বলো? প্রাণীজ দাগ। প্রাণীজ দাগ বলতে কি? রক্ত। রক্তের দাগ যদি কি কয় উত্তাপে আসে, যেমন রক্তের দাগ যদি কাপড়ে লাগে, তুমি যদি গরম পানিতে ধুতে যাও ওটা আরো স্থায়ী হবে, ঠিক আছে? এই জন্য আমাদের কি, আমাদের হচ্ছে যে প্রাণীজ দাগগুলো আছে, এই দাগগুলো যখন উত্তাপের মধ্যে আসবে তখন কি হবে? তখন আমাদের ওই দাগটা আরো স্থায়ী হবে। 8 নম্বরে কি আছে? প্রাণীজ দাগে কোন উপাদান থাকে? বলো, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নাকি আয়োডিন? কোন উপাদানটা থাকে প্রাণীজ দাগে? এটা কি হবে? এটা হচ্ছে আমাদের প্রোটিন থাকে। অবশ্যই প্রাণীজ দাগে আমাদের কি থাকবে? প্রোটিন থাকবে। কোনটি উদ্ভিজ দাগ? ডিম, চা, বমি, নাকি রক্ত? উদ্ভিজ কোনটি? উদ্ভিজ হচ্ছে আমাদের চায়ের দাগ। ডিম তো প্রাণীজ, বমি, রক্ত এগুলো সবই প্রাণীজ, চাটা হচ্ছে উদ্ভিজ। রক্ত কত রকম হতে পারে? এখন রক্তেরও কিন্তু শ্রেণীবিভাগ আছে। রক্ত আমরা কত রকম হতে পারে? রক্ত হতে পারে হচ্ছে আমাদের 2 রকমের, ঠিক আছে? দাগ অপসারণের জন্য প্রধানত কত ধরনের অপসারক ব্যবহার করা হয়? এবং দাগ অপসারণের জন্য অপসারক ব্যবহার করা হয় কয় ধরনের? বলো, অপসারক ব্যবহার করা হয় কয় ধরনের? 2 ধরনের অপসারক আমরা কি ব্যবহার করে থাকি। তারপর দেখো যে উগ্র অপসারক কোনটি? তোমার বেকিং সোডা, অ্যামোনিয়া, বোরাক্স, নাকি ক্লোরিন? উগ্র অপসারক আগে একটা কি পড়ছিলাম, ওটা হচ্ছে আমাদের কি, আমাদের যে সোডাটা যেটা আছে কাপড় ডিটারজেন্ট ওটা। আর এখানে কোনটা? এখানে হবে আমাদের ক্লোরিন। ক্লোরিনটা হচ্ছে আমাদের উগ্র অপসারক। তারপর হচ্ছে মৃদু অপসারক কোনটি? উগ্র অপসারক এবং এটা হচ্ছে মৃদু অপসারক। মৃদু অপসারক কি কি হতে পারে? হাইড্রোক্লোরিন অ্যাসিড, গাঢ় অলাক্সিং অ্যাসিড, জাবেলি ওয়াটার, বেকিং সোডা। কোনটি হবে মৃদু অপসারক? এটা হচ্ছে মৃদু অপসারক হচ্ছে বেকিং সোডা, যেটা এটা আমাদের মৃদু অপসারক।
তারপরে আছে চর্বি জাতীয় দাগ অপসারণের কোন অপসারক ব্যবহৃত হয়? চর্বি জাতীয় যে দাগগুলো আছে এগুলো অপসারণের জন্য আমরা কোনটা ব্যবহার করে থাকি? দেখি, এটার জন্য আমরা কি ফ্রেঞ্চ চক ও অ্যালকোহল ব্যবহার করে থাকি। এটা হচ্ছে চর্বি জাতীয় যে দাগগুলো আছে এগুলোর জন্য আমরা কি ব্যবহার করি? ফ্রেঞ্চ চক এবং কি অ্যালকোহল। সুতি কাপড়ে কোন অপসারকটি ব্যবহার করলে সাথে সাথে ধুয়ে ফেলতে হয়? অর্থাৎ সুতি কাপড়ে কোন অপসারক যদি কোন অপসারকটি আমরা ব্যবহার করলে সাথে সাথে তুলে ধুয়ে ফেলতে হবে? দেখি, এটা হচ্ছে আমাদের কি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ব্যবহার করার সাথে সাথে আমাদের কি ধুয়ে ফেলতে হবে। অ্যালকোহল দ্বারা কোন দাগ অপসারণ করা যায় বলো? অ্যালকোহল আগে বললাম যে অ্যালকোহল এবং বোরাক অ্যাসিড যেটা ওটা আমাদের ইউজ করা হয়। পাগল, দেখো এটা কোন ধরনের রং? অর্থাৎ রঙের যে আমাদের দাগটা হয় এই রঙের দাগটা ওঠানোর জন্য আমাদের কি করতে হয়? অ্যালকোহল ব্যবহার করলে সেই দাগটা আমাদের অপসারণ হয়ে যাবে। তারপর 17তে কি আছে? নিচের কোনটি প্রাণীজ দাগ? এবার প্রাণীজ দাগ কোনটি, উদ্ভিজ দাগ কোনটি? এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের এসে থাকে এক্সামে, তো এটা তোমরা দেখে নিবা যে প্রাণীজ দাগ কোনগুলো এবং উদ্ভিজ দাগ কোনগুলো। এখানে কোনটি প্রাণীজ দাগ? রক্ত, প্রাণীজ দাগ রক্ত। চা, ঘি, কফি এগুলো কিন্তু আমাদের উদ্ভিজ দাগ, ঠিক আছে? পার্থক্যটা দেখতে হবে। জামা কাপড়ের তোমার লোহার চেইনের দাগ তুলতে কোনটি ব্যবহার করা হয়? জামা কাপড়ের লোহার চেইনের দাগ তুলতে আমাদের কি কোনটি ব্যবহার করা হয়? তারপিন, তোমার অ্যালকালি, টক দই নাকি বেনজিন কোনটি? এটা হচ্ছে আমাদের টক দই ব্যবহার করতে হয়। দাগ অপসারণের কোন পদ্ধতি বহুল প্রচলিত বলো? ফোঁটা, ডুবানো, স্পঞ্জ নাকি বাষ্পীয়? বহুল প্রচলিত কোনটি? বহুল প্রচলিত হচ্ছে স্পঞ্জ, ঠিক আছে? স্পঞ্জ হচ্ছে বহুল প্রচলিত দাগ অপসারক। দেখো, দাগ অপসারক দ্রবণের সম্পূর্ণ কাপড়টি ডুবানো হলে এই পদ্ধতিকে কোন পদ্ধতি বলে? অর্থাৎ যেই অপসারক পদ্ধতিতে আমাদের সম্পূর্ণ কাপড়টা দ্রবণের ভিতরে ঢুকানো হয় তাকে কি বলে? এই পদ্ধতিকে কি বলে? এই পদ্ধতিকে বলে হচ্ছে আমাদের ডুবানো পদ্ধতি, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ডুবানো পদ্ধতি। সহজ, গার্হস্থ্য বিজ্ঞানের চেয়ে সহজ সাবজেক্ট আর নাই। অর্থাৎ যদি দাগ অপসারণের জন্য আমরা যে কাপড়টা দ্রবণের ভিতরে ডুবিয়ে যে দাগ অপসারণ করি সেটা কি হবে? সে পদ্ধতির নাম কি? ডুবানো পদ্ধতি। সহজ। তারপর দেখো যে আগুনের সংস্পর্শে সহজে জ্বলে ওঠে কোন অপসারক? অর্থাৎ কোন অপসারকটি আগুনের কাছে নিলে সহজেই জ্বলে উঠবে? কোনটি? অ্যামোনিয়া, বেনজিন, ইথার নাকি ক্লোরিন? লাস্ট কোশ্চেন, আজকের মতো ক্লাস এটার পরেই শেষ হয়ে যাবে। দেখো, এটা সঠিক অ্যান্সার কি হবে? ইথার। ইথার কি আগুনের কাছে গেলেই জ্বলে উঠবে। তো আজকের ক্লাস দিয়ে আমাদের এমসিকিউ অন শর্ট এমসিকিউ ব্যাচের যে ক্লাস শেষ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ। তোমরা সময় সুযোগ করে আমাদের যে পিডিএফটা দেওয়া আছে পিডিএফগুলো ভালোভাবে দেখে নিবা। অবশ্যই তোমাদের এখান থেকে কমন পড়বে। আর হচ্ছে এর পাশাপাশি বইও 1-2 বার দেখবা 100% কমন, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে এভাবে 4.0 কোর্সের তোমার ক্লাসে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।